ইরফান শুদ্ধর কলার ছেড়ে গাড়িতে উঠে বসে। গাড়িতে দরজা লাগাতে নিলে শুদ্ধ দরজা আটকে বলে, এই হাতে ড্রাইভ করবি কিভাবে? ব্যান্ডেজ করাতে হবে তো। ইরফান শক্ত গলায় বলে, নো নিড। এরপর শক্তি খাটিয়ে শব্দ করে দরজা লাগিয়ে গাড়ি স্টার্ট দেয়। চোখের পলকে গাড়ির স্পিড বাড়িয়ে হাওয়া হয়ে যায় ইরফান। শুদ্ধ হতাশ চোখে চেয়ে দেখলো। ইরফানের হাতের কথা ভেবে একটু খারাপও লাগলো, আবার মায়ের কাণ্ডে হাসিও পায়। মায়েরা তো পুরো সাপের লেজে পা দিয়ে দিয়েছে, আর এদিকে সাপ রেগে বোম। মায়েরা শুদ্ধ আসার পরেই ঘরের ভেতরে চলে গিয়েছে। ইরফানের রাগ দেখে বেচারার অবস্থা খারাপ, তবে তাকে চিনতে পারেনি ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইরফান বাড়িতে পৌঁছেছে মাত্র, সিঁড়ি বেয়ে উপরে উঠছিল। রুমান আওয়াজ পেছন থেকে ইরফানের রক্তমাখা হাত দেখে আঁতকে ওঠে। ভীত কণ্ঠে বলে, ইরফান তোমার হাতে কি হয়েছে? এক সেকেন্ডের জন্য ইরফানের পা থেমে যায়। এরপর আবারও সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে গম্ভীর গলায় বলে, নাথিং। রোমান আওয়াজ ছেলের জন্য মন পড়ে। ছেলেটার চালচলন বেপরোয়া, কারো কথা শোনে না। নিশ্চয়ই কোনো কারণে রেগে হাতের এই অবস্থা করেছে। ব্যান্ডেজ করাতে বললেও করবে না, কারোর কথাই শোনে না। কথাগুলো ভেবে রোমান আওয়াজ দীর্ঘশ্বাস ফেলেন। শুদ্ধ দরজার সামনে দাঁড়িয়ে জুতো খুলতে খুলতে ইরফান আর তার মামির কথা শুনলো। এরপর বাড়ির ভিতরে এসে বলে, মামি জানো কি হয়েছে? রোমান আওয়াজ ভ্রু কুচকে বলে, কি হয়েছে? শুদ্ধ মনে মনে হাসে, উপর থেকে সিরিয়াস হয়ে বলে, তোমার ছেলে এক স্টুপিড গার্লের জন্য বুক পড়তে পড়তে হাত কেটে ফেলেছে, ভাবো একবার। রোমান আওয়াজ বিষয় চোখে ইরফানের দিকে তাকায়। ইরফান সিঁড়ির মাথায় দাঁড়িয়ে শক্ত চোখে শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ মিটমিটিয়ে হেসে বলে, মামি ইরফান লজ্জা পাচ্ছে বুঝলে, কিন্তু তোমার ছেলে তো জানে না কিভাবে লজ্জা পেতে হয়, তাই মনে হয় লজ্জার আগে কনভার্ট হয়ে বেরিয়ে আসছে। দেখো দেখো, এই জন্যই ওর চোখ মুখ কেমন শক্ত হয়ে আছে। একটু থেমে মনে মনে হেসে ইরফানের পানে দৃষ্টি রেখে বলে, আহারে তুই কষ্ট পাস না সোনা, আমি তোকে লজ্জা পাওয়া শিখিয়ে দিব, তখন না হয় মন ভরে লজ্জা পাবি। ইরফান রাগান্বিত স্বরে বলে, শুদ্ধ। তারেক নেওয়াজ শুদ্ধর পিছন থেকে শুদ্ধের কান টেনে বলে, আমার ছেলেটাকে রাগাচ্ছ কেন? হ্যাঁ। শুদ্ধ অসহায় কণ্ঠে বলে, মামা কান ছাড়ো, তোমার ছেলের ধমক খেয়ে আমার বদহজম হয়ে গিয়েছে, বাথরুম আমাকে ডাকছে। শুদ্ধের কথা শুনে তারেক নেওয়াজ সহ রুমা নেওয়াজ হেসে ফেললো। এই ছেলের বাদরামি আর গেল না। শুদ্ধর বলা মেঘটিত ব্যাপারটি গায়ে মাখলো না। মেঘটিত ব্যাপার ইরফানের সাথে ঘটবে না, তারা ইরফানকে খুব ভালো করে চেনে। শুদ্ধর কথা তারা মজা হিসেবেই নিয়েছে। সকাল সকাল ঘুম থেকে উঠে মায়েরা ফ্রেশ হয়ে নামাজ পড়ে নেয়। এরপর ঘরের এক কোনায় রাখা কারেন্টের চুলায় মায়েরা ভাত আর আলু সিদ্ধ করে নেয়। এই চুলা তার সৎমা কিনে দিয়েছিল, অনেক উপকার হয় এতে। মায়েরা তার কাজ শেষে গোসল করে নেয়। এরপর আলু ভর্তা দিয়ে একটু ভাত খেয়ে ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হতে বোরখা চড়ায়। হিজাব বাঁধতে গিয়ে মায়েরা হাত থেমে যায়। গতকাল ইরফানের ভয়ঙ্কর রাগের কথা মনে পড়ে। হিজাব গলার সাথে ঝুলিয়ে ফোন নিয়ে মিলাকে কল করে। কল রিসিভ হলে মায়েরা দ্রুত বলে ওঠে, দোস্ত আমি শেষ, দোস্ত আমাকে কোনোভাবে বাঁচিয়ে নে। মিলা খেতে খেতে বলে, কি করেছিস ঠিক করে বল। মায়েরা ঢোক গিলে গতকালকে ইরফানের গাড়িতে লাগানো চুইংগামের বিষয়টি মিলাকে বলে। সব শুনে মিলা রেগে বলে, ভালো করেছিস বেয়াদব, তুই জীবনে ভালো হবি না। মায়েরা দাঁত দিয়ে নখ কামড়াতে কামড়াতে বলে, বিশ্বাস কর, 570 সাবান দিয়ে পাতিল মাজার পর পাতিলগুলো যেমন চকচকে হয়, আমার মনের চেয়েও বেশি চকচকে পরিষ্কার, অর্থাৎ আমি কল্পনার চেয়েও ভালো। মিলা রেগে গিয়েও হেসে ফেলল। এই বেয়াদব টেনশন করতে করতে ফালতু কথা বলছে। মায়েরা অসহায় কণ্ঠে বলে, এখন আমার কি হবে দোস্ত? মিলা হাসি চেপে বলে, এখন ইরফান স্যার তোকে ফেরানোর মতো বড় কড়াই অর্ডার দিয়ে বানিয়ে তার মধ্যে তেল দিয়ে গরম তেলে তোকে খুব সুন্দর করে ফ্রাই করবে। শোন, তোর ভালো জামাগুলো সাথে করে আনিস তো, তুই মরে গেলে ওসব তো আমারই হবে, আনিস কিন্তু। মায়েরা দু হাত কোমরে রেখে রেগে বলে, মিলার বাচ্চা তোর খবর আছে। মিলা হেসে তারপর বলে, স্যার তো জানে না তুই এই কাজ করেছিস, তাই চিল কর ময়না, তাড়াতাড়ি আয়, আমিও বের হচ্ছি। বলে কল কেটে দেয় মিলা। মায়েরা মিলার কথা ভাবলো, আসলে তো ইরফান স্যার তো জানে না কাজটি তার। স্বস্তির নিঃশ্বাস ফেলে হিজাব বাঁধতে শুরু করে। ভার্সিটিতে আজ সারাদিন মায়েরা ভয়ে ভয়ে কাটিয়েছে, তবে ইরফানকে একবারও দেখেনি। ভালো ভালো দিনটা কেটেছে, তাই মায়েরাও শান্তি। ভার্সিটি শেষে মায়েরা আর মিলা হাত ধরে মাঠ দিয়ে হাঁটছে। আজ ভার্সিটি থেকে জানিয়েছে আগামী 3 দিন পর ভার্সিটি থেকে সীতাকুণ্ডে শিক্ষা সফরে নিয়ে যাওয়া হবে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এদের সাথে। মিলা মায়েরার হাত ঝাঁকিয়ে বলে, ময়না তুই আর আমি কিন্তু এক জায়গায় বসবো। মায়েরা হেসে বলে, না ময়না, আমি তোদের কোলে বসবো, নয়তো আমি যাইবো না। মিলা চোখ মুখ কুচকে বলে, তোর মতো দামড়িকে কোলে নিয়ে আমার অকাল মৃত্যু নিশ্চিত। মায়েরা মেকি রাগ দেখিয়ে বলে, এসব কি নাম বলিস শালি মুটি? মিলা রেগে বলে, একদম আমাকে এসব নামে ডাকবি না, আমি একটুখানি মোটা বলেই তো তুই লাফাতে লাফাতে আমার কাছে আসিস, এখন থেকে আসলে এক লাথি খাবি বেয়াদব। মায়েরা 2 হাত মিলাকে জড়িয়ে ধরে বলে, ওলে লে 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 আমার ময়না কাঁদে না, তুই আমার পছন্দের একখান সুইট কোলবালিশ, তুই যেন ভুলেও বিয়ে করিস না, নয়তো আমি আমার সুইট কোলবালিশ কোথায় পাবো? মিলা মায়েরা পিঠে থাপ্পড় দিয়ে বলে, তোর থেকে রেহাই পেতেই আমি আগে বিয়ে করব।
মায়েরা হেসে বলে, আচ্ছা টাকলু মামাকে পাইলে আমি নিজেই তোর বিয়ে দেব, নো টেনশন। মিলা চোখ মুখ কোচকালো। রাত তখন 10টা। ইনায়া ইরফানের ঘরের সামনে এসে দাঁড়ায়, দরজা নক করে ডাকে, ভাইয়া আছো? ইরফান ভেতর থেকে বলে, হুম। ইনায়া ভাইয়ার কণ্ঠ পেয়ে দরজা ঠেলে ভেতরে গেল। ইরফান বিমানের উপর বসে ল্যাপটপে কাজ করছে। ইনায়া ইরফানের দিকে চেয়ে আছে। ইনায়া অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছে, তবে তার ভার্সিটি আলাদা। ইরফানের ভার্সিটিতে তার চান্স হয়নি। ইনায়ার বন্ধুরা প্ল্যান করেছে তারা কক্সবাজারে ঘুরতে যাবে। ইনায়া এটা বলতেই এসেছে ইরফানকে। ইরফান তাকে কখনো একা বাইরে কোথাও যেতে দেয় না, কিন্তু ইনায়া এবার এসেছে। তার মন বলছে সে একটু বড় হয়েছে, তাহলে নিশ্চয়ই ইরফান রাজি হবে। ভাইয়ার পারমিশন ছাড়া বাড়ির বাইরে সর্বোচ্চ 5 কিলোমিটার যেতে পারবে, তাছাড়া ইনায়া কোথাও যেতে পারে না। ইনায়া চুপ দেখে ইরফান ভ্রু কুচকে বলে, হোয়াট? ইনায়া মিনমিন করে বলে, ভাইয়া আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতে যেতে চাই। ইরফান ল্যাপটপে আঙুল চালায় আর প্রশ্ন করে, কোথায়? ইনায়া ঢোক গিলে বলে, কক্সবাজার। কথাটা শুনতে ইরফান দ্রুত ইনায়ার দিকে চেয়ে রেগে বলে, হোয়াট? ইনায়া ঝাঁকি দিয়ে ওঠে, অসহায় কণ্ঠে বলে, ভাইয়া প্লিজ পারমিশন দাও, এটাই লাস্ট, আর কখনো যাব না। ইরফান শক্ত গলায় বলে, নো। ইনায়ার মুখটা একটুখানি হয়ে যায়, মনে মনে দোয়া করলো এমন ভাই যেন কারো না হয়। ইরফান গম্ভীর গলায় বলে, 2 দিন পর আমাদের ভার্সিটি থেকে সীতাকুণ্ডে যাবে, রেডি থাকিস। ইনায়া মন খারাপ করে বলে, জাহারা আপু যাবে? ইরফান কাজের ফাঁকে ছোট করে বলে, হুম। ইনায়া মন মরা হয়ে ইরফানের ঘর থেকে বেরিয়ে যায়। তার ভাই যখন বলেছে কক্সবাজার যেতে দিবে না, তখন দিবেই না। বাবাকে বলেও লাভ নেই, ভাইয়ার উপর কথা বলা যায় না। সীতাকুণ্ডে ঘুরে আসুক, নাই মামার চেয়ে কানা মামা ভালো। খালাতো বোন জাহারা ইরফানের ভার্সিটিতেই পড়ে, সে থাকবে বলে ইনায়া একটু স্বস্তি পাচ্ছে। একদিন পেরিয়েছে। মায়েরা মিলার বাসায় এসেছিল 2 বান্ধবী গল্পগুজব করবে বলে। সাথে মায়েরা একটা ব্যাপারে রেগে আছে মিলার উপর। মায়েরা মিলার বাসায় যাওয়ার একটু পরপরই শুদ্ধ তাকে কল করে মিলাকে সহ নিচে আসতে বলে। মায়েরা খুব সাধারণভাবেই শুদ্ধর কথা মেনে নেমে এসেছিল। এরপর শুদ্ধ তাদের দুজনকে তার গাড়িতে উঠতে বললে দুজন এটাও মেনে নেয়। মায়েরা মিলার কানের কাছে ফিসফিসিয়ে বলে, তুই আমার সেমিস্টার ফি দিয়ে একদম ঠিক করিসনি মিলার বাচ্চা। মিলা বিরক্ত হয়ে বলে, আমাকে বলছিস বল, আবার আমার বাচ্চাকে টানছিস কেন, বেয়াদব মহিলা। মায়েরা মন খারাপ করে বলে, এটা ঠিক না, তোকে আঙ্কেল আন্টি আমার খরচের জন্য টাকা দেয় না, এমন তো নয় তুই ইনকাম করিস। মিলা বিরক্ত হয়। এক কথা শুনতে শুনতে তার কান পচে গেল। মিলার সামনে চেয়ে বলে, শুদ্ধ স্যার, আমরা বান্ধবীদের কিছু দিলে সেটা কি খারাপ বলুন তো? শুদ্ধ গাড়ি ড্রাইভ করতে করতে বলে, না তো, তবে পরবর্তীতে সেই বান্ধবীর কিডনি বিক্রি করে আইফোন না কিনলে সেটা ঘোর অন্যায়। শুদ্ধর কথা শুনে মিলা হেসে ফেলে। মায়েরার বোধা মুখে তাকায়, মুখ ফুলিয়ে বলে, ভাইয়া আপনি আমার শত্রু হয়ে যাচ্ছেন। শুদ্ধ হেসে বলে, ও মা, সে কি মায়েরা? ভাইয়েরা বোনদের প্রাথমিক শত্রু হয় জানো না? মায়েরা ভ্রু কুচকে বলে, আপনার কাছে আরও কত নতুন সূত্র আছে কে জানে। আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন ভাইয়া? শুদ্ধ আবারও হেসে বলে, তোমাদের পাচার করব বলে নিয়ে যাচ্ছি, তোমরা চয়েস করো তো মায়েরা, কোন দেশে পাচার হতে চাও। শুদ্ধের কথায় মায়েরা ও মিল্লা দুজনেই বলে ওঠে, হ্যাঁ। শুদ্ধ হাসে। একটি শপিং মলের সামনে শুদ্ধ গাড়ি দাঁড় করিয়ে মায়েরা আর মিলাকে সহ শপিং মলের ভেতরে গিয়ে বলে, তোমরা যা যা ভালো লাগে কিনে নাও, বড় ভাই হিসেবে সামান্য উপহার দিতে চাই, আশা করি ফিরিয়ে দেবে না, তাই না বোনগণ? শুদ্ধের কথায় মায়েরা ভীষণ অবাক হয়। মায়েরা বুঝতে পারলো শুদ্ধ সীতাকুণ্ড যাওয়ার উপলক্ষে তাকে কিছু কিনে দিচ্ছে। সাথে তার বেস্ট ফ্রেন্ড মিলা বলে তাকেও বাদ দিল না। মায়েরার শুদ্ধের প্রতি একদম আপন বড় ভাইয়ের ফিলিংসটাই আসে, কিন্তু এখন যেন এর তীব্রতা আরও বাড়লো বই কমলো না। শুদ্ধ মায়েরা মিলাকে রেখে একটু সাইডে গিয়ে দাঁড়ায়। সে মায়েরার ব্যাপারে অবগত। মায়েরা ছোট থেকে এত মিশুক ছিল, শুদ্ধর সাথে বেশ মিষ্টি একটি বোনের সম্পর্ক গড়ে উঠেছিল। সেই সুবাদে মায়েরার ব্যাপারে সব জানে। তাছাড়া মায়েরাকে সে নিজের বোন ভাবে। একটুখানি শখ আহ্লাদ পূরণ না করলে নিজেরই ভালো লাগে না। পরদিন সকাল 9টার মাঝে ভার্সিটি ফার্স্ট সেকেন্ড ইয়ারের সকল স্টুডেন্ট ভার্সিটি মাঠে এসে উপস্থিত হয়। মিলা একপাশে বিরক্ত হয়ে দাঁড়িয়ে আছে, ইচ্ছে করছে মায়েরাকে একটা উষ্টা মারতে। সবাই এসেছে, অথচ এই মহারানীর খবর নেই। ভাবনার মাঝে মায়েরা ভার্সিটির গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। শুদ্ধ মায়েরা ও মিলাকে শপিং মলে নিয়ে গেলে তারা দুজনের জন্য ম্যাচিং করে শাড়ি কিনেছে। মায়েরার পরনে কালো রঙের শাড়ি, ম্যাচিং করে হিজাব বাঁধা, মুখে অল্প প্রসাধনীর ছোঁয়া। ধীরে ধীরে হাঁটছে, শাড়ি পরা হয়নি এর আগে কখনো, এই জন্য হাঁটতে একটু প্রবলেম হচ্ছে। সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে মায়েরা পা নিষ্পিস করছে। এভাবে হেঁটে কয়দিনে ওখানে পৌঁছাবে? একটা দৌড় দিলে ভালো হতো। ডান কাঁধের সাইড ব্যাগ শক্ত করে ধরে বাম হাতে শাড়ি কুচি ধরে দৌড় দেয় মিলার দিকে। মিলার মাথায় হাত, এর শাড়ি আজ খুলবে নিশ্চিত। ইরফান মাঠের এক কোনায় তার গাড়ির পাশে দাঁড়িয়ে ছিল, কিছু কাজে ভার্সিটি থেকে বেরিয়ে যাচ্ছিল। সামনে মায়েরাকে শাড়ি পরে এভাবে দৌড়াতে দেখে সে দাঁড়িয়ে যায়, বিরক্ত চোখে দাঁড়ায়।
মায়েরা ইরফানকে খেয়াল করেনি, মাথা নিচু করে দৌড়াতে ব্যস্ত সে। হঠাৎই মাথা তুলে সামনে ইরফানকে দেখে নিজের ব্রেক থামাতে গিয়েও পারল না। ইরফানের সাথে ধাক্কা খেয়ে বেচারি ঠাস করে মাঠের মাঝে পড়ে যায়। কোমরটা বোধহয় ভাঙলো। ইস, আজকের দিনটাও তাকে এভাবে পড়ে যেতে হলো। মায়েরা রাগ লাগছে। হঠাৎই মাথা তুলে মৃদু চেঁচিয়ে বলে, এই আপনি চোখে। একটুখানি বলেই থেমে যায় ইরফানের শক্ত দৃষ্টি দেখে। রাগের ঠেলায় ভুলে বসেছে সে ভার্সিটি স্যারের সাথে ধাক্কা খেয়েছে। মায়েরা বলতে চাইছিল আপনি চোখে দেখেন না, কিন্তু ইরফানের দৃষ্টির সাথে আর ইরফান যে তার স্যার এটা ভেবে মায়েরা ঢোক গিলে মিনমিন করে বলে, সরি স্যার, আসলে আমি বলতে চাইছিলাম আপনি চোখে খুব সুন্দর দেখেন। ইরফান শক্ত চোখে মায়েরার দিকে চেয়ে বলে, স্টুপিড গার্ল, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। কথাটা বলে মায়েরার পাশ কাটিয়ে চলে যায়। মায়েরা মুখ ভেঙে বিড়বিড় করে, নিজে যে স্টুপিডের দাদা এটা বলতে ভুলে যায়। ভার্সিটির অনেক মায়েরার দিকে তাকিয়েছে। মায়েরার কান্না পায়, তার মান সম্মান সব চলে যায় এই একটা স্যারের জন্য। সেদিনও পড়ে গেল, আজও গেল, অসহ্য একটা। মিলা মায়েরার সামনে দাঁড়িয়ে রেগে বলে, কী রে, তোর দৌড়ানোর স্বাদ মিটলো? আজকের দিনটাও একটু শান্ত হয়ে থাকতে পারলি না? শাড়ি পরেও তোর দৌড়ানো লাগবে? কথাগুলো বলতে বলতে মায়েরাকে টেনে তোলে। মায়েরা মন খারাপের ভান করে বলে, দিন দিন তোর প্রতি আমার ভালোবাসা বেড়েই চলেছে, তাই তো তোর দিকে ছুটে আসছিলাম। মিলা মায়েরার কোলে শাড়িতে লেগে যাওয়া ধুলোবালি ঝাড়তে থাকে আর বলে, ভালো হয়ে থাক, নয়তো কোন দিন না জানি ইরফান স্যার তোকে এক চটকনা দিয়ে ভার্সিটি থেকে ছুড়ে ফেলে। মায়েরা বিরক্ত হলো, এই স্যারটা একটা অসহ্য, এনার জন্য যে বারবার ঠাস ঠুস করে পড়ে যায়। কিছুক্ষণ পর সবাই একে একে বাসে উঠে পড়ে। ইনায়া আর জাহারা পাশাপাশি বসেছে। ইরফান তার নিজের গাড়ি নিয়ে যাবে, সাথে ইনায়া আর জাহারাকেও নিতে চেয়েছিল, কিন্তু ইনায়া গিয়ে শুদ্ধকে ডেকে এনে তার ভাইকে বোঝাতে বলে তারা ঘুরতে যাচ্ছে, বাসে না গেলে মজা হবে না। শুদ্ধ অনেক বুঝিয়ে সুঝিয়ে ইনায়াদের বাসে যাওয়ার ব্যবস্থা করে দেয়। শুদ্ধও তাদের সাথে এই বাসে যাবে। এই জন্যই মূলত ইরফান রাজি হয়েছে। ফারাহ আর নুসরাত পাশাপাশি বসেছে। সামিয়া যাবে না। ফারাহ নুসরাত অনেক জোর করেছে, কিন্তু সে আসেনি, গ্রামে গিয়েছে। শুদ্ধ সব কাজ শেষে বাসে উঠে পড়লে বাস ছেড়ে দেয়। প্রায় 30 মিনিটের মতো পেরিয়ে গেলে শুদ্ধ তার সিট থেকে উঠে বাসের মাঝামাঝি এসে দাঁড়ায়। এরপর মায়েরার উদ্দেশ্যে বলে, মায়েরা একটা গান গাও। মায়েরা সাথে সাথে বলে, আমি পারি না ভাইয়া, আপনি আমাদের গিয়ে শোনান। সব স্টুডেন্টরা একসাথে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি গিয়ে শোনান। শুদ্ধ তার থেকে এক সিট পরেই ফারাকে চোখে পড়ে। শুদ্ধ ফারার দিকে চেয়েছিল। শুদ্ধ তাকালে চোখাচোখি হতেই ফারা চোখ সরিয়ে নেয়। শুদ্ধ মৃদু হাসলো। মেয়েটি তার মেসেজ দেখেও কোনোদিন রিপ্লাই করেনি। এতে শুদ্ধ একটু হতাশ। মানুষ কৌতূহলবশত একবার হলেও জিজ্ঞেস করে, কে আপনি, অথচ ফারা দিল না। শুদ্ধ ফারার দিকে দৃষ্টি রেখে গলা ঝেড়ে শব্দ করে গেয়ে ওঠে, ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া, করতে হবে এবার বিয়া, সোনারি চান পিতলা ঘুঘু যাবে কোথায় পালাইয়া। শুদ্ধর গান শুনে সবাই হৈ হৈ করে ওঠে। শুদ্ধ দৃষ্টি এখনো ফারার দিকে। ফারা শুদ্ধর দিকে তাকালো। নিজের দিকে তাকিয়ে হাসতে দেখে আবারও চোখ সরিয়ে নেয়। বিরক্ত হয়, তার দিকে এভাবে চেয়ে আছে কেন? তাছাড়া তাকে দেখতে আসার দিন এই লোকটা তাকে চুন্নি বলেছিল। শুদ্ধ স্যার বলে ফারা সম্মান করেছে, নয়তো সব শোধ তুলত। শুদ্ধর বলা কিছু লাইন কানে আসে, ইয়াসর বংশের নাতি আমি, জগৎ জুড়ে নামি দামি, কপাল গুনে পাবে তুমি আমার মতো ভালো স্বামী। এরপর শুদ্ধ থামে। মায়েরা গলা চড়িয়ে বলে, ভাইয়া আপনি মেয়েটার ঠিকানা বলুন, তারপর সব দায়িত্ব আমাদের। শুদ্ধ এত স্টুডেন্টের সামনে একটু বিব্রত বোধ করে, তবে তার স্বভাব থেকে বের হতে পারল না। বরং হেসে বলে, অবশ্যই অবশ্যই, সবাই তো জানো মায়েরা আমার একমাত্র বোন, বোনের বিয়ে না দিয়ে তো ভাই বিয়ে করতে পারে না, তাই আমার বোনের জন্য সবাই পাত্র খোঁজো। শর্ত হলো ছেলেকে অবশ্যই পেট মোটা আর টাকলু মামা হতে হবে। শুদ্ধর কথা শুনে সবাই হাসে। মায়েরা মিকি রাগ দেখিয়ে বলে, ভাইয়া আপনার বউ নারুবেল হবে। মায়ের কথা শুনে সবাই হাসে। এবার ফারাও শব্দ করে হেসে দিয়েছে। শুদ্ধ ফারার দিকে চেয়ে বিড়বিড় করে, সুন্দরী, নিজের জন্য এভাবে কেউ হাসে? ভার্সিটির বাস দুপুরের দিকে এসে পৌঁছেছে সীতাকুণ্ডে। এখানে আগে থেকেই রিসর্ট বুক করে রেখেছিল সবার জন্য। প্রত্যেকটি রুমে 2 থেকে 3 জন করে দেওয়া হয়েছে। সবাই রুমে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এক লম্বা ঘুম দেয়। আগামীকাল সীতাকুণ্ডের সবচেয়ে বিখ্যাত চন্দ্রনাথ পাহাড়ে যাবে, যেখানে চন্দ্রনাথ মন্দির অবস্থিত। সময় লাগবে বলে আজ আর যাবে না। এই জন্য বিকালে সবাই বেরিয়ে আসে আশপাশটা ঘুরে দেখবে বলে। মেঘলা আকাশ, চারিদিকে গাছপালা, মিটমিট বাতাস বইছে। উঁচু নিচু জায়গায় হেঁটে হেঁটে সবাই এগিয়ে যাচ্ছে। ফারা আশেপাশে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। নুসরাত সামনে তার ফোনে ছবি তুলতে ব্যস্ত। ফারা অপরিচিত নাম্বার থেকে আসা সেই মেসেজটির দিকে চেয়ে হাঁটছে। তার মাঝে মাঝে মনে পড়ে, ভাবনায় ব্যস্ত হয়, এটা কি হতে পারে? তার বিয়ে ভেঙেছে, তাও আবার যে সে ভাবে না। ছেলেপক্ষকে বলেছে তার নাকি এইডস আছে। এটা ভাবতেই ফারার রাগ লাগে।
কোন বেয়াদব এটা! এসব শুনলে তাকে আর কেউ জীবনও বিয়ে করতে আসবে? সে না হয় এখন বিয়ে করতে চাইছে না, তার মানে তো এই না যে সারা জীবন বিয়ে করবে না। ফারা অনেক ভেবেচিন্তে মেসেজে রিপ্লাই করে, কে আপনি? শুদ্ধ ফোন ঘাঁটতে ঘাঁটতে হাঁটছে ফারার পিছন পিছন। ফারা মেসেজটি পেয়ে শুদ্ধ অবাক হলো, মিটমিট হেসে মেসেজ সেন্ড করে, আমি ভূতের বাবা, তোমাকে বানানো ভূতের মা। রিপ্লাই পেয়ে ফারা বিরক্ত হলো, আবারও মেসেজ দেয়, আমার নামে গুজব ছড়িয়েছেন কেন আপনি? আমার কোনো এজ নেই। শুদ্ধ একবার সামনে তাকালো, ফারা ধীরে ধীরে হাঁটছে। শুদ্ধ একটু শব্দ করে হাসলো। ফারা পিছু ফিরে তাকায়, ফারাকে তাকাতে দেখে শুদ্ধ একটু বিব্রত হয়। নিজেকে সামনে গম্ভীর মুখে ফারার দিকে তাকিয়ে এগিয়ে আসতে আসতে কিছুটা ধমকের সুরে বলে, দ্রুত হাঁটতে পারো না কেন? এভাবে হাঁটলে তো হারিয়ে যাবা, এরপর ফাইজ এসে আমাদের চেপে ধরবে। ওটা মুখে তাকায়, রাগ হলেও কিছু বলল না, উল্টো ঘুরে দ্রুত পা চালায়। শুদ্ধ মিটমিটি হেসে ফারাকে রিপ্লাই করে, তোমার মাঝে এক ধরনের বিশেষ এইডস আছে যেটা শুধু আমার জন্য উপকারী। ফারা মেসেজটি দেখে রিপ্লাই দেয়, জানোয়ার, তোর এইডস আছে, তোর 14 গোষ্ঠীর এইডস আছে। শুদ্ধ রাগ এই ফোনের ভেতরে ঝেড়ে দিয়েছে ফারা। এদিকে শুদ্ধ ফারার মেসেজ দেখে কেসে ওঠে, বিড়বিড় করে, ও মাগো, এ তো পুরাই আগুন। ফারা একজনের রাগ আরেকজনের উপর ঝাড়লেও শুদ্ধ বেচারা সবকিছুর শিকার হলো। মানুষটা যে একটাই। মায়েরা মিলার হাত ধরে এগিয়ে যাচ্ছে। মিলা মায়েরার হাত ছেড়ে একটু সামনে গিয়ে একটা ফুলের পিক তুলে, এরপর ধীরে ধীরে সামনের দিকে যেতে থাকে, সাথে পিক তুলতে থাকে। মায়েরার পায়ে জুতো, সাথে ফিতা। বারবার ফিতা খুলে যাওয়ায় মায়েরা বিরক্ত হয়ে বসে পড়ে। বেশ অনেকক্ষণ সময় নিয়ে মন মতো ফিতা আটকায়। এরপর উঠে দাঁড়িয়ে সামনে কাউকে দেখতে না পেয়ে মায়েরা চোখ বড় বড় হয়ে যায়। হায় হায়, সে হারিয়ে গেল নাকি? সামনের দিকে দৌড় দেয়। মায়েরা থেকে একটু সামনে এক সাইডে ইরফান দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। মায়েরা ইরফানকে খেয়াল করেনি, বেচারি হারিয়ে যাওয়ার ভয়ে সামনে দৌড়ায়। আশেপাশে তেমন মানুষ নেই, ফলে মায়েরা বেশি ভয় লাগছে। সাথে আকাশের অবস্থা আগের চেয়েও খারাপ হয়েছে। হঠাৎই মায়েরা ইরফানের সাথে জোরে সোরে ধাক্কা খায়। ইরফান একদমই বেখেয়ালে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল, ফলস্বরূপ নিজের ভারসাম্য ধরে রাখতে পারেনি। ইরফানের সামনে ঢালু জায়গা ছিল। ইরফান মায়েরার ধাক্কা খেয়ে উল্টে পড়ে যায়। ইরফানের সাথে সাথে মায়েরাও গড়িয়ে পড়ে। মায়েরা জোরে সোরে এক চিৎকার দেয়। ইরফান হতভম্ব হয়ে যায়। সে উঠতে চাইছে কিন্তু পারছে না। দুজনেই সমান তালে গড়িয়ে পড়ছে তো পড়ছে। মায়েরার হাতের কাছে ইরফানকে পেয়ে শক্ত করে মায়েরার গলা জড়িয়ে ধরে। কান্না মাখা গলায় কাপা কণ্ঠে বলে, প্লিজ আমাকে বাঁচান। ইরফান কিছু বলল না, বা হাত মাটির সাথে ঠেকিয়ে উঠতে চায়। পারে তো নাই, উল্টা মায়েরা সহ আরও কয়েকবার উল্টে পড়ে। বা হাতে প্রচণ্ড ব্যথা পায় ইরফান, সেদিকে পাত্তা দিল না, বিরক্ত হয় প্রচণ্ড। মায়েরার কোমরে ব্যথা পেয়ে আর্তনাদ করে ওঠে। ইরফানের ইচ্ছে করলে স্টুপিডটাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে। মায়েরা শক্ত করে ইরফানের গলা জড়িয়ে ধরে, চোখ মুখ খিচে অসহায় কণ্ঠে বলে, আমাকে বাঁচান প্লিজ, আমি মরতে চাই না, আমার অনেক ভয় লাগছে, প্লিজ কিছু করুন। ইরফান ফোঁস করে শ্বাস ফেলল। হঠাৎই একটি গর্তের মতো জায়গায় ইরফান সহ মায়েরা ঠাস করে পড়ে যায়। মায়েরা আবারও চেঁচিয়ে ওঠে। ইরফান ধমকে বলে, শাট আপ। মায়েরা ঝাঁকিয়ে ওঠে। ইরফান রাগান্বিত স্বরে বলে, স্টুপিড গার্ল, ছাড়ো। মায়েরা খেয়াল করে তার আর গড়িয়ে পড়ছে না। যখন বুঝতে পারে সে ইরফানের গলা জড়িয়ে ধরে আছে, সাথে সাথে ইরফানকে ছেড়ে দূরে সরে যায়। ইরফান চোখে মুখে বিরক্তি, দ্রুত উঠে দাঁড়ায়। এই গর্ত ইরফানের কোমর সমান। ইরফান আশেপাশে চোখ ঘুরিয়ে তাকালো, দেখলো চারপাশে অনেক জঙ্গল। এক পা গর্তের উপর রেখে উঠতে চাইলেও মায়েরা সাথে সাথে ইরফানের অপর পা টেনে ধরে। ইরফান রেগে তাকায়। মায়েরা ভীত কণ্ঠে বলে, আমাকে বাঁচান প্লিজ, সাপ। ইরফান খেয়াল করলো মায়ের পেছনে একটি সাপ ফনা তুলে মায়ের দিকে হয়ে আছে। ইরফানের ইচ্ছে করলো স্টুপিড গার্ল সহ এই সাপকে থাপ্পড় দিয়ে সোজা করতে। বিরক্ত নিয়ে সামান্য নিচু হয়ে ডান হাত মায়েরার কোমরে ধরলে মায়েরা বিষয় কণ্ঠে বলে ওঠে, কি করছেন? ইরফান রেগে তাকায়। মায়েরা ঢোক গেল। ইরফান এক হাতে ধরে মায়েরাকে গর্তের উপরে ঠাস করে বসিয়ে দেয়। মায়েরার কোমরে ব্যথা পেয়ে উফ উচ্চারণ করে। ইরফান পাত্তা দিল না, গর্তের ভেতর থেকে উঠে গটগট পায়ে সামনের দিকে এগোয়। মায়েরা ইরফানকে যেতে দেখে দ্রুত উঠে ইরফানের পিছু পিছু যায়। আশেপাশটা ভুতুড়ে টাইপ। মায়েরা ঢোক গেলে ইরফান আশেপাশে তার ফোন খোঁজে, জঙ্গলের মধ্যে উল্টে পাল্টে ফোন খোঁজে। বেশ অনেকক্ষণ সময় নিয়ে অনেকটা জায়গায় জুড়ে সবখানে খোঁজে, কোথাও পায় না। রাগে ডান পা দিয়ে গাছে একটি লাথি বসায়। মায়েরা তার ব্যাগ খুঁজলো, বেচারি তার ব্যাগ ফোনের অস্তিত্বও পেল না। ইরফান রেগে মেগে মায়ের দিকে তেড়ে আসলো। মায়েরা কয়েক পা পিছিয়ে যায়। ইরফান চিৎকার করে বলে, স্টুপিড গার্ল, আই উইল কিল ইউ। মায়েরা ভয়ে কাঁপছে। সেদিন ইরফানের রাগ দেখেছিল, সামান্য কারণে নিজের হাত 12টা বাজিয়েছে। আজ সত্যিই তাকে মেরে ফেলবে নাকি? মায়েরা মিনমিন করে বলে, সরি, আমি বুঝতে পারিনি। ইরফান রেগে কিছু বলতে গিয়েও বলল না। হঠাৎ দমকা হাওয়া মায়ের পরনে জামা হিজাব উড়ে ওঠে। ঝিরঝির বৃষ্টি পড়তে শুরু করেছে। বাতাসের বেগ ধীরে ধীরে বাড়ছে। ইরফান আশেপাশে তাকালো। মায়েরা কান্না পাচ্ছে। এ কোথায় এসে পড়লো সে? তাও এমন একজন মানুষের সাথে যার রাগ নাকের ডগায়। কিছুক্ষণের মাঝে বাতাসের বেগ তীব্র হয়। মায়েরা ভয়ে ইরফানের দিকে এগিয়ে যায়। ইরফান বিরক্ত চোখে তাকালে মায়েরা কাপা কণ্ঠে বলে, প্লিজ কিছু বলবেন না, আমি ভয় পাই।
ইরফান মায়রাকে রেখে বড় বড় পা ফেলে ডান দিকে এগিয়ে যায়। মায়রা চোখ বড় বড় করে তাকায়, এই লোকটা এমন কেন? তাকে রেখে কিভাবে চলে যেতে পারছে? মায়রা ইরফানের পিছু পিছু যায়। প্রায় 1 ঘন্টার মতো ইরফান এদিক ওদিক ছুটছে, মূলত রিসোর্টে পৌঁছানোর রাস্তা খুঁজছে। পিছু পিছু মায়রা, কিন্তু ইরফান ব্যর্থ। এতক্ষণ ঝড়ের বেগ সহনীয় হলেও এখন অসহনীয় হয়ে উঠেছে। ইরফান মায়রা কেউ ঠিক করে তাকাতে পারছে না। ভয়ে মায়রার চোখ ভিজে গিয়েছে। এমন পরিস্থিতিতে এই জীবনেও সে পড়েনি। মায়েরা ভয়ে ভয়ে ইরফানের সাথে সিটিয়ে গিয়ে দাঁড়ায়। ইরফান বিরক্ত চোখে তাকায়, কিন্তু কিছু বলল না। হঠাৎই কিছুটা দূরে মায়েরার চোখে পড়ে একটি বাড়ির মতো, ঘুটঘুটে অন্ধকার, সাথে তীব্র ঝড়ের বেগ। এর মাঝে মায়েরা যেন একটুখানি আগুনের মতো কিছু দেখতে পেল। মায়েরা ধীর পায়ে এগিয়ে গেল, বুঝতে পারলো এটা ছোটখাটো বাড়ি। মায়েরার জানে পানি আসে, একটুখানি উঁচু ঠেকলো পায়ে। মায়েরা কোনো রকমে উপরে ওঠে। পেছন থেকে ইরফান রেগে বলে, স্টুপিড গার্ল, কি করছো? মায়েরা কিছু বলল না, এগিয়ে গিয়ে জোরে জোরে দরজা ধাক্কায়। বেশ কিছুক্ষণ পর ভেতর থেকে একজন বয়স্ক লোক মাথা বের করে তাদের ভাষায় কিছু বলে। মায়েরা অস্থিরতার সহিত বলে, দাদু, আমরা অনেক বিপদে পড়েছি, প্লিজ হেল্প করুন না। ভদ্রলোক মায়েরার বাংলা বুঝলো না, তবে প্লিজ শব্দ শুনে বুঝলো মেয়েটি বিপদে পড়েছে। কিন্তু যাকে তাকে তো বিশ্বাস করা যায় না। মায়েরা খুব আকুতি মিনতি করলে ভদ্রলোকের মনে একটু নরম হয়। কিন্তু সে মায়েরার বাংলা বুঝতে না পেরে ভেতর থেকে মায়েরার বয়সে একটা ছেলেকে ডাক দিলে সে আসে। ছেলেটি শহরে পড়াশোনা করে, যে কারণে সে বাংলা বুঝতে পারে। সে তার দাদুর বলা কথা বাংলায় মায়েরাকে জিজ্ঞেস করে, আপনি কি একা? মায়েরা মাথা নেড়ে বলে, না, আমার সাথে আরেকজন আছে। উনি আপনার কে? মায়েরা কিছু বলার আগে ইরফান গম্ভীর গলায় বলে, হাজব্যান্ড। কথাটা শুনে মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ভদ্রলোক কিছু বলায় তার নাতি মায়েরাদের উদ্দেশ্যে বলে, আপনারা ভেতরে আসুন। এরপর ওই দুজন উল্টো ঘুরলে মায়েরা বলতে নেয়, আরে, এই লোক আমার স্বামী। ইরফান ডান হাতে মায়েরার মুখ চেপে শক্ত গলায় বলে, একটা বাজে কথা বললে তোমাকে এই জঙ্গলের মাঝেই ছুঁড়ে ফেলবো, স্টুপিড। মায়েরা ঢোক গিলল, নিজে বাজে কথা বলে তাকে ধমকাচ্ছে, খবিশ লোক। ইরফান মায়েরার মুখ থেকে হাত সরিয়ে ভেতরে যেতে নিলেই উপরের দরজার সাথে ধাক্কা খায়। এত শখ পেয়েও মায়েরা ইরফানের অবস্থা দেখে হেসে ফেলে। ইরফান রেগে তাকালে মায়েরা নিজেকে সামলে ভেতরে চলে যায়। ইরফানও মাথা নিচু করে ভেতরে প্রবেশ করে। ইরফান আর মায়েরাকে একটি রুম দেওয়া হয়েছে। দুজনেই ভিজে চুপচুপে হয়ে আছে। একজন বয়স্ক মহিলা মায়েরার হাতে দুটো পোশাক ধরিয়ে দিয়েছে। এটি তার জন্য, আরেকটি ইরফানের জন্য। মায়েরা আগা মাথা খুঁজে পাচ্ছে না, কিভাবে পড়তে হয় জামা বুঝতে পারছে না। এরা এইসব কি পরে? এভাবে থাকলেও তো জ্বর বাঁধবে নিশ্চিত। ইরফান ঘরের এক কোণায় দাঁড়িয়ে আছে। মায়েরা ইরফানের পাশে গিয়ে পোশাক এগিয়ে দিয়ে বলে, এটা নিন। ইরফান ঘাড় ফিরিয়ে তাকায়, তখনই তার হাঁচি আসে। এদিকে মায়েরার এই একই অবস্থা, সেম টাইমে হাঁচি দেয়। দুজনেই মুখোমুখি হয়ে একসাথে হাঁচি দিয়ে দুজনের মুখে বিস্ময় ভিড় করে। মায়েরার চোখ বড় বড় হয়ে যায়। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে বিড়বিড় করে, স্টুপিড। এরপর ইরফান সোজা হয়ে দাঁড়ায়। মায়েরা ডান হাতে নাক ডলে। গত 1 ঘন্টা যাবৎ ঝড়ের মধ্যে থেকে দুজনের অবস্থাই নাজেহাল। মায়েরা আবারও বলে, এই কাপড়টা নিন। ইরফান গম্ভীর গলায় বলে, নো নিড। মায়েরা মুখ বাঁকালো। তখন ইরফান নিজেকে তার হাজবেন্ড বলার কথাটা মায়ের মনে পড়তেই কিছুটা রেগে বলে, আপনি তখন নিজেকে আমার হাজবেন্ড বললেন কেন? হ্যাঁ, স্যার বললে কি মাথা কিনে? বাকিটুকু শেষ করার আগে ইরফান রেগে মেগে মায়েরা গাল চেপে দাঁতে দাঁত পিষে বলে, আর একটা কথা বললে জাস্ট ছুঁড়ে ফেলবো। মায়েরা ঢোক গেল, ভীত চোখে তাকালো ইরফানের দিকে। ইরফান মায়েরাকে ছেড়ে দাঁড়ায়। মায়েরার ইচ্ছে করলো ইরফানের মাথায় 4টে বাড়ি মারতে, শুধু তার উপর রাগ ঝাড়ছে, অসহ্য লোক একটা। মায়েরা আশেপাশে জায়গা খুঁজে চেঞ্জ করার, কিন্তু একটা ছোট্ট রুমে কি এমন জায়গা থাকবে? বাইরে প্রচন্ড ঝড় হচ্ছে। ইরফানকে বাইরে যেতে বলবে, আবার না জানি সত্যি সত্যি তাকে ছুঁড়ে ফেলে দেয়। ঝড় না হলেও এই লোককে কিছু বলার সাহস নেই তার, স্যার বলে কিছু বলতেও পারে না। হঠাৎই দরজায় কেউ টোকা দিলে মায়েরা এগিয়ে গিয়ে ভিড়িয়ে রাখা দরজা খোলে। ওপাশে তখনকার ছেলেটি বলে, আপনারা কিছুক্ষণ সময় দিতে পারবেন? ইরফান এগিয়ে এসে জিজ্ঞেস করে, ওয়াই? ছেলেটি গলা ঝেড়ে বলে, আপনাদের বিয়ে পড়ানো হবে। কথাটা ইরফান মায়ের কাছে বোম ব্লাস্টের মতো শোনালো। ইরফান রাগান্বিত স্বরে বলে ওঠে, হোয়াট? একই সাথে মায়েরা বলে ওঠে, কি? ছেলেটি থতমতকিয়ে তাকায়, এরপর নিজেকে সামলে বলে, আপনারা তো স্বামী স্ত্রী, তাহলে এমন রিয়াকশন দিচ্ছেন কেন? ইরফান রেগে কিছু বলতে গিয়েও জিভ গুটিয়ে নেয়। ছেলেটি পাশে বুড়ো দাদু এসে দাঁড়িয়ে কিছু বলল। ছেলেটি সেসব বাংলায় বলে, এখানে অনেকেই এসে স্বামী স্ত্রী না হয়েও মিথ্যা বলে, আর আমাদের এখানে বিবাহিত ব্যক্তি ছাড়া কাউকে আশ্রয় দেই না। আপনাদের পুরোপুরি বিশ্বাস করতে না পারে এই ব্যবস্থা। ইরফান দুহাত মুষ্টিবদ্ধ করে ছেলেটির দিকে চেয়ে আছে, ইচ্ছে করছে এক ঘুষি মেরে এই ছেলের নাক ফাটিয়ে দিতে। ছেলেটি উল্টো ঘুরে চলে গেলে ইরফান মায়েরার দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, আমি এই স্টুপিডকে বিয়ে করব? ইম্পসিবল। মায়েরাও রেগে বলে, হ্যাঁ তো, আমি যেন আপনার মতো ঘাড়তেলা লোককে বিয়ে
বিয়ে করার জন্য মরেই যাচ্ছি। ইরফান চোখ মুখ শক্ত করে বলে, শ্যাট আপ, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার, স্টুপিড। মায়েরা মুখ ফিরিয়ে সামনে তাকালে দেখলো বুড়ো দাদু তাদের দিকে ভ্রু কুচকে চেয়ে আছে। মায়েরা ঢোক গিলল, ভাগ্যে সেই লোকটা বাংলা বোঝে না, নয়তো কি হতো। একটু পর আবারও আগের ছেলেটি এসে জিজ্ঞেস করে, আপনারা কোন ধর্মাবলম্বী? মায়েরা মিনমিন করে বলে, ইসলাম। ছেলেটি একটু হাসলো, উত্তর মন মতো হয়েছে হয়তো। এই ঝড়ে একজন হুজুর তাদের একটি ঘরে এসে আশ্রয় নিয়েছে, তাকে দিয়েই কাজ সারিয়ে নেওয়া যাবে। তারা আদিবাসী, তাদের ধর্ম আলাদা, এজন্য একটু চিন্তিত ছিল। এরপর ছেলেটি লোকটিকে ডেকে আনতে যায়। চিন্তায় মাথা ফেটে যাচ্ছে মায়েরার। ইরফানের দিকে এগিয়ে গিয়ে মায়েরা তার দু হাত ইরফানের হাত ধরে বলে, আমি আপনাকে বিয়ে করতে চাই না, প্লিজ। ইরফান তার হাতে রাখা মায়েরার হাতের দিকে তাকায়, এরপর মায়েরার দিকে রেগে তাকায়। মায়েরা ইরফানের দৃষ্টিতে থতমত খেয়ে দ্রুত হাত ছেড়ে মাথা নিচু করে বলে, সরি। একটু পর মাথা উঁচু করে মিনমিন করে বলে, আপনাকে বিয়ে করতে চাই না। ইরফান দাঁতে দাঁত চেপে গম্ভীর গলায় বলে, মি টু। মায়েরা বিচলিত কণ্ঠে বলে, তাহলে চলুন পালায়, নয়তো এই লোকগুলো আমাদের বিয়ে দিয়ে দিবে। ইরফান বিরক্ত কণ্ঠে বলে, স্টুপিড। মায়েরা নিজের মাথায় নিজেই একটা চাটি মারে। সুস্থ পরিবেশে থাকলে পালানো যায়, এখন কিভাবে পালাবে? আল্লাহ কোথায় এনে ফেললো তাকে? ইরফান মায়েরার পাশাপাশি বসে আছে, তবে মাঝে খানিক ব্যবধান। এক আধ বয়সী হুজুর মাত্র ইরফান আর মায়েরার বিয়ে পড়িয়ে চলে গিয়েছে। ইরফানের দু হাত মুষ্টিবদ্ধ, চোখ মুখ শক্ত। মায়েরার মাথায় হাত দিয়ে বসে আছে। কি থেকে কি হয়ে গেল? হঠাৎ বিকট শব্দ, বাজ পড়া। মায়েরা কেঁপে ওঠে। বিয়ে পড়ানোর আগেও ইরফান রেগে মেগে বেরিয়ে যাচ্ছিল, তখনও এমন বিকট শব্দে বাজ পড়ছিল। ইরফান কোনো কিছু তোয়াক্কা করেনি, কিন্তু ইরফানকে তিনজন আটকায়। এর মধ্যে বাইরে বেরোলে মৃত্যু নিশ্চিত। ইরফানের রিয়াকশন তারা বুঝেছিল। ইরফান তাদের বিয়ের ব্যাপারে মিথ্যা বলেছিল। এরপর তারা ইরফানকে বলে, অবিবাহিত ছেলেমেয়েদের তাদের বাড়িতে কোনো আশ্রয় নেই। ইরফান মায়েরার দিকে তাকালে মায়েরা অসহায় দৃষ্টির দিকে তাকায়। ইরফান রাগে ফোঁস করতে করতে এসে জায়গায় বসলে তাদের বিয়ে পড়ানো হয়। কথাগুলো ভেবে মায়েরা ঢোক গিল। ইরফান মায়েরার পাশ থেকে উঠে জানালার সামনে গিয়ে দাঁড়ায়। মায়েরা আর চোখে ইরফানের দিকে তাকালো, চুপচাপ বসে থাকলো অনেকটা সময়। একটা ঘরে এরকম একজন ছেলের সাথে সারা রাত মায়েরা কিভাবে থাকবে? ভীষণ ইতস্তত লাগছে তার। ভাবলো সারা রাত ঘুমাবে না, বসে বসে কাটাবে। এরপর চেয়ার থেকে উঠে একটা বিছানার মতো দেখে মায়েরা বসলেই দেবে যায়। ভয় মৃদু চিৎকার দিয়ে ওঠে মেয়েটা। ইরফান ঝড়ের গতিতে মায়েরার পাশে এসে ডান হাতে মায়েরার গাল ধরে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল, তোমার চোখ কোথায় ছিল? স্পিক আপ। ওরা কোন সাহসে তোমার মতো স্টুপিডকে আমার বউ বানিয়েছে? টেল মি। মায়েরা চোখ বড় বড় করে চেয়ে আছে। এত জোরে গাল চেপে ধরায় মায়েরার গাল দাঁতের সাথে বেঁধে খানিকটা কেটে যায়। মায়েরা ইরফানের হাত ছাড়াতে চাইলে ইরফান শক্তির সাথে পেরে ওঠে না। মায়েরা ছটফট করলে ইরফান মায়েরাকে ছুঁড়ে ফেলে সোজা হয়ে দাঁড়ায়। মায়েরা চোখ মুখ কুঁচকে নেয়। ইরফানের দিকে চেয়ে রেগে বলে, নিজেই তো স্বামী স্বামী করেছিলেন, একদম স্বামীর অধিকার ফলাতে আসবেন না বলে দিলাম। ইরফান জ্বলন্ত চোখে তাকায়। এবারও তেড়ে আসতে নিলে মায়েরা দ্রুত নেমে ঘরের কোনায় দাঁড়ায়। মুখে নোনতা স্বাদ লাগে। কি খারাপ লোক, তার গাল পুরো কেটে দিয়েছে। যদিও ইরফানকে ভয় লাগছে, তবুও নিজেকে সামলে রেখে বলে, একদম এগোবেন না আমার দিকে। বিয়ে করে স্বামীর অধিকার ফলাতে আমাকে মারতে আসছেন, তাই না? ইরফান শক্ত দৃষ্টিতে মায়েরা চুপসে যায়, মাথা নিচু করে ঢোক গিলল। সাংঘাতিক লোক এটা, চুপ থাকাই ভালো হবে। শুদ্ধ রুমে বসে অনেকক্ষণ যাবৎ ইরফানকে ফোনে ট্রাই করছে, কিন্তু নেটওয়ার্কের অবস্থা খুবই বাজে। তাই রুম থেকে বেরিয়ে আসলো, তবে একদম রিসর্টের ভেতরে থেকে বাইরে যায় না। বাইরে প্রচুর ঝড় হচ্ছে। ইরফান আর মায়েরাকে খুঁজে পাচ্ছে না তারা। প্রথমে ভেবেছিল শুধু ইরফান নেই, পরবর্তীতে মিলাই সে কাঁদো কাঁদো মুখ করে বলে তার বান্ধবীকে খুঁজে পাচ্ছে না। শুদ্ধর চিন্তা দ্বিগুণ হয়। এত ঝড়ের মাঝে ওরা দুজন কোথায় আছে কে জানে। রাস্তায় দাঁড়ালে তারা কি বাঁচবে? ঝড়ের তীব্রতা, সকলে ঘরে বসেই ভয় পাচ্ছে, সেখানে ইরফান মায়েরা দুজনেই বাইরে। চিন্তায় মাথা ফেটে যাচ্ছে শুদ্ধর। হঠাৎই মেয়ে কণ্ঠে চিৎকার আওয়াজ পেয়ে শুদ্ধ দ্রুত পায়ে সামনে এগিয়ে যায়, কিন্তু কিছু দেখতে পায় না। একটি বড় অংশ জুড়ে ফাঁকা, এখানে জানালার মতো একটি অংশ, এটা সাধারণত লাগানো থাকে, এখন খোলা দেখে শুধু লাগিয়ে দিতে গেলে অপর পাশ থেকে আবারও মেয়ে কণ্ঠ পেয়ে শুদ্ধ ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে বাইরে তাক করে। পাড়া মাটিতে পড়ে থাকতে দেখে শুদ্ধ হতভম্ব হয়ে যায়। বাইরে তুমুল ঝড়, সেখানে এই মেয়েটি। শুদ্ধ দ্রুত নিচু হয়ে ডান হাত বাড়িয়ে বলে, উঠে এসো ফাস্ট। ফারা শুদ্ধকে চিনতে পারলো, ভয়ে কাঁপছে। সব জড়তা রেখে শুদ্ধের হাতে ডান হাত রাখলো। শুদ্ধ হাত ধরে টেনে তোলে ফারাকে। শুদ্ধের হাত ধরে হাঁটু সমান প্রাচী ক্রস করে ফারা শুদ্ধের পাশে দাঁড়ায়। শুদ্ধ বিস্ময় কণ্ঠে বলে, ওখানে পড়লে কি করে? ফারা মিনমিন করে বলে, এটার উপর উঠে হাত ভিজাতে গিয়ে। শুদ্ধ কি বলবে বুঝলো না। এই ঝড়ের মাঝে এই হাত ভেজাতে এসেছিল? মেয়ের সাহস কি? শুদ্ধ জানালা লাগাতে গেলে ফারা বলে, লাগাবেন না। শুদ্ধ ভ্রু কুচকে তাকায়। ফারার পা থেকে মাথা পর্যন্ত দৃষ্টি বোলায়। পরনে সাদা জামা, মাথায় অর্ধেকটা পর্যন্ত ওড়না টানা, জামায় কাদা লেগে গিয়েছে।
কিছু আংশিক ভিজেও গিয়েছে। বাইরে পড়ে গিয়েও আবার লাগাতে নিষেধ করছে। অতিরিক্ত সাহসী মেয়ে মনে হয়। শুদ্ধ মৃদু হাসলো। এরপর একটু পিছিয়ে গিয়ে ফারার পিছনে দাঁড়িয়ে বলে, সামনে যাও। ফারা শুদ্ধর দিকে তাকালে শুদ্ধ চোখের ইশারায় সামনে যেতে বলে। ফারা ঢোক গিলে সামনে গিয়ে দাঁড়ায়। শুদ্ধ ফারাকে স্পর্শ না করে ফারার পিছনে দাঁড়ায়। মৃদু স্বরে বলে, হাত ভেজাও। ভয় নেই, আমি আছি। ফারা চোখে মুখে বিস্ময়। নতুন এক অনুভূতির সাথে মাত্র পরিচিতি হলো মনে হয়, তবে পিছু ফিরল না। শুদ্ধর কথায় অগাধ ভরসা রেখে দুহাত বাড়িয়ে দেয়। বৃষ্টির ফোঁটা কোমল দুহাত ভিজিয়ে দিতে ব্যস্ত হয়। শুদ্ধ ফারার পেছন থেকে বাঁ হাত বাড়িয়ে দিল। এবারও ফারাকে স্পর্শ না করে ফারা শুদ্ধর হাত খেয়াল করতেই বলল, আপনার ঘড়ি ভিজে। শুদ্ধ মৃদু হেসে বলে, ওয়াটারপ্রুফ। ফারা ঢোক গিলল। যদিও শুদ্ধর সাথে তার একবারও স্পর্শ লাগেনি, কিন্তু তার বুক টিপ টিপ করেছে, গলা শুকিয়ে আসছে। মনে হচ্ছে শুদ্ধ তাকে ঘিরে রেখেছে। ফারার সামনে হাত বাড়িয়ে হাত ভেজালো, তার মন পিছনে দাঁড়ানো শুদ্ধর দিকে। হঠাৎ শুদ্ধর কিছু মনে পড়তে দ্রুত হাত সরিয়ে নেয়। ডান হাত ফোন দিয়ে ইরফানের নাম্বারে কল করে। এখানে খুব সামান্য নেট পাচ্ছে। ফারা উল্টো ঘুরে তাকায়। শুদ্ধকে চিন্তিত দেখে ফারা ভ্রু কোচকায়। শুদ্ধ ইরফানের ফোন বন্ধ পায়। বিরক্ত কণ্ঠে বলে, হায় রে, এই ইরফান মায়েরা চিন্তায় মনে হচ্ছে আজ আমার কিডনি অ্যাটাক হবে। শুদ্ধর কথায় ফারা হেসে ফেলল। শুদ্ধ অসহায় কণ্ঠে বলে, হাসবে না মেয়ে, ওদের খুঁজে পাচ্ছি না। এই ঝড়ের মাঝে দুজন কোথায় আছে কে জানে। ফারা ভাবুক হয়ে প্রশ্ন করে, মায়েরা আপনার আপন বোন? শুদ্ধ মৃদু হেসে বলে, একই গ্রামের ছেলে মেয়ে আমরা। রক্তের সম্পর্ক নেই, বাট রক্তের সম্পর্কীয় চোখ কম বলে মনে হয় না, বরং বেশিই মনে হয়। ফারা অবাক হয়ে তাকিয়ে রইল শুদ্ধর দিকে। শুদ্ধ বারবার ফোনে ইরফানকে ট্রাই করছে। ফারাকে খেয়াল করলে ফারার উদ্দেশ্যে বলে, ঘরে যাও, নয়তো ঠান্ডা লাগবে। ফারা মাথা নিচু করে সম্মতি দেয়। দাঁড়ালো না এখানে, এগিয়ে গেল তার রুমের দিকে, তবে বারবার পিছু ফিরে শুদ্ধর দিকে তাকায়। ভীষণ ভালো লাগলো তার শুদ্ধকে। তাকে একবারও ভুল করে স্পর্শ করেনি। আবার মায়েরা নিজের বোন না হলেও শুদ্ধর এত সুন্দর স্বীকারোক্তিতে ফারা আপ্লুত হয়। অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটল। ইরফান সারা রাত দাঁড়িয়েছিল। ঘরের এই মাথা ও মাথা পায়চারি করছে শুধু। মাথা পুরো হ্যাং হয়ে আছে। অনাকাঙ্ক্ষিত ঘটনায় বেচারা রাগে কতবার যে শক্ত চেয়ারে পাঁচ মেরেছে তার হিসাব নেই। রাত ৩টার পরপর ঘরের এক কোনায় গিয়ে বসেছে ইরফান। ডান পা মেলে রাখা, বাম পা উঁচু করে, হাঁটুর উপর বাম হাত রেখে বিরক্তির শ্বাস ফেলে। বিছানার মতো অনেকটা কিছু জায়গায় মায়েরা ঘুমিয়ে আছে। ইরফান শক্ত চোখে মায়েরার দিকে চেয়ে রইল। ইচ্ছে করছে একে থাপড়িয়ে সোজা করতে। বাঁশের তৈরি ঘর, জানালার একটা পর্দা টানানো। তীব্র বাতাস ধেয়ে এসে মায়েরার গা ছুঁয়ে দেয়। মেয়েটি শীতে কাঁপছে। ইরফান এতক্ষণ জানালার সামনে দাঁড়িয়ে ছিল বলে মায়েরা আড়াল হয়েছিল, কিন্তু ইরফান সরে যাওয়ায় ঠান্ডা বাতাস সরাসরি মায়ের গায়ে এসে লাগে। একসময় মায়ের ঘুম ভেঙে যায়। ঘুমাবে না ভাবলেও কখন ঘুমিয়েছে বুঝতেই পারেনি। ঘরটি অন্ধকার ঠেকলো, তবে একটু একটু আলো আছে বলে মনে হলো। বাম দিকে তাকালো, দেখলো জানালার পর্দা তীব্র বেগে উঠছে। মায়েরা ঢোক গেল। হঠাৎই বিদ্যুৎ চমকার সাথে বিকট শব্দ বাজ পড়ে। মায়েরা ভয়ে দুহাত কান চেপে ধরে, শোয়ার জায়গাটি থেকে নেমে যায়। ভীষণ ভয় লাগছে তার। মেঝেতে ইরফানকে হেলান দিয়ে ঘুমিয়ে থাকতে দেখে মায়েরা দেনমোনা করে মাঝে একটুখানি দূরত্ব রেখে ইরফানের পাশে গিয়ে বসে। জামা গায়ে শুকিয়ে গিয়েছে। ইরফানের সামনে আর চেঞ্জ করা হয়নি, যার ফলে মায়ের শরীরটা খারাপ লাগছে। মাথা ব্যথা করছে প্রচণ্ড। ইরফানের পাশে বসে আবারও যে কখন ঘুমিয়ে যায় টের পায় না। রাত যখন 4:30-এর কাছাকাছি, ইরফান বুকে উষ্ণতা অনুভব করে। ঝড়ো হাওয়া, পরিবেশ ঠান্ডা। ইরফানের আরামই লাগে এই উষ্ণতা। ঘুমের ঘরে মায়েরাকে দুহাত শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিল। মায়েরার গলায় মুখ গুজল। অন্যরকম এক ঘ্রাণ নাকে এসে ধাক্কা খায়, যা ইরফানের কাছে ভীষণ মিষ্টি লাগলো। ইরফান এবারও খেই হারিয়ে ঘুমের ঘরে মায়েরার গলায় মুখ ডুবিয়ে লম্বা শ্বাস টেনে নিল। ওদিকে মায়েরা উষ্ণতা পেয়ে ইরফানের বুকে গুটি গুটি মেরে বেঘরে ঘুমায়। ইরফানের ঘুম হালকা হয়। নাকের কাছে মিষ্টি একটি ঘ্রাণ ভেসে আসে। ইরফান চোখ বুজে রাখা অবস্থায় আরেকটু শ্বাস টেনে নেয়। বিড়বিড় করে, নাইস স্মেল। কোলের উপর ভারী কিছু মনে হয়। তাছাড়া এই স্মেলের উষ্ণ না বুঝতে পেরে ইরফানের ঘুম পুরোপুরি ছুটে যায়। ধীরে ধীরে চোখ মেলে। মাথা উঁচু করে কোলের উপর দৃষ্টি পড়লে চোখের সামনে মায়ের ঘুমন্ত মুখ ভেসে ওঠে। যখনই মনে পড়লো এটা সেই স্টুপিড মেয়ে, রাগে চোয়ালে শক্ত হয়ে যায় ইরফানের। এক সেকেন্ড সময় নষ্ট না করে তার কোল থেকে ঘুমন্ত মায়েরাকে গায়ের জোরে এক প্রকার ছুঁড়ে ফেলে। ঘুমের ঘরেই মায়েরা চেঁচিয়ে ওঠে। ঘুম ভেঙে যায়। কোমরে ব্যথা পেয়ে চোখ মুখ কুঁচকে নেয়। ধীরে ধীরে চোখ মেলে তার সামনে ইরফানের শক্ত মুখাভাব সাথে লাল চোখ জোড়া দেখে মায়েরা ভয় ঢুকিল। ইরফান উঠে দাঁড়িয়ে রাগান্বিত স্বরে বলে, তোমার সাহস কি করে হয় আমার কোলে ওঠার? থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়েরা বিস্ময়ে চোখে তাকায়। সে এই বজ্জাত লোকের কোলে উঠেছিল? জীবনেও না। সে তো একটুখানি পাশে বসেছিল, তবুও মাঝে দূরত্ব রেখে। অতপর রেগে বলে, আমি কখনই আপনার কোলে উঠিনি। আপনিই আমার ঘুমের সুযোগ নিয়ে স্বামীর অধিকার ফলাতে চাইছিলেন, তাই না? অসভ্য লোক একটা।
মায়েরার কথাগুলো আগুনের ঘি ঢালার মতো কাজ করলো। ইরফান রেগে মেগে এগিয়ে গিয়ে মায়েরার হাত ধরে ঝট করে মায়েরাকে টেনে তোলে। এরপর মায়েরাকে টানতে টানতে ঘরের বাইরের দিকে নিয়ে যায়। মায়েরা হাত মোচড়ায়। কি শুরু করেছে এই লোক? উফ, বিরক্ত কণ্ঠে বলে। উফ, হাত খুলে গেল তো, হাত ছাড়ুন বলছি। ইরফান মায়েরার কথা কানে নিল না। ঘরের দরজা খুলে মায়েরাকে বাইরে ধাক্কা দিয়ে বের করে দিয়ে মায়েরার মুখের উপর ঠাস করে দরজা আটকে দেয়। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। বাইরে এখনো বৃষ্টি পড়ছে, তবে ঝড় কমেছে। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। মায়েরা ভয় পায়। বৃষ্টির ফোঁটা কাটার মতো লাগছে। ভীষণ শীত করছে, গায়ে জ্বর বুঝলো। মায়েরা মৃদু শব্দে দরজা ধাক্কায় আর বলে, দরজাটা খুলুন প্লিজ, বাইরে বৃষ্টি পড়ছে। কিন্তু ইরফানের কোনো সাড়া নেই। মায়েরা বেশ কিছুক্ষণ ডাকলো, কোনো সাড়া পায় না। পাশেই একটা জানালা। মায়েরা দৌড়ে জানালার কাছে গিয়ে দাঁড়ায়। ভেতরে ইরফানকে জানালার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। দুজনে চোখাচোখি হয়। ইরফান গম্ভীর চোখে চেয়ে আছে। মায়েরা ভীত কণ্ঠে বলে, দরজাটা খুলুন প্লিজ, বাইরে অনেক অন্ধকার। ইরফান জড়বস্তুর মতো মায়েরার দিকে চুপচাপ তাকিয়ে রইল। মায়েরা অসহায় কণ্ঠে বলে, প্লিজ দরজা খুলুন, আমি আর কথা বলবো না। মায়েরা বেশ কিছুক্ষণ এভাবে বলার পরও ইরফানকে ভাবলে হীন দেখে মায়েরা অসহায় চোখে তাকায়। লোকটা এত খারাপ কেন? মায়েরা জানালার সাথে মাথা ঠেকিয়ে চোখ বুঝলো। এই লোকটার মতো পাষাণ বোধহয় আর কেউ নেই। ভাবলো ভোরের আলো ফুটলে সে এখান থেকে একা একাই চলে যাবে। মনে মনে ইরফানকে ধুয়ে দিতে লাগলো। বেশ কিছুক্ষণ পর হঠাৎ মায়ের মনে হয় তার পেছনে কেউ। মায়েরা ঢোক গেল। চোখ মেলে তাকালে সামনে ইরফানকেও দেখলো না। ভয় আরও বাড়ল। বাইরে ঠান্ডা আবহাওয়া, তবুও সে ঘামছে। বহু কষ্টে একটুখানি সাহস সঞ্চয় করে ধীরে ধীরে উল্টো ঘুরে একটা লম্বা ছায়া দেখে চিৎকার দিতে নিলে ইরফান মায়ের মুখ চেপে ধরে। শক্ত গলায় বলে, স্টুপিড, ভদ্রভাবে থাকতে পারো না? মায়েরা ইরফানের গলা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ইরফান বিরক্ত হয়ে মায়ের মুখ থেকে হাত সরিয়ে নেয়। মায়েরার পায়ের কাছে সুরসুরি লাগায় সে ঢোক গেল। সেই গর্তে একটি সাপ ফনা তুলেছিল। দৃশ্যটি মনে পড়তেই মায়েরা ইরফানের সাথে চেপে গিয়ে জোরে সোরে এক চিৎকার দেয়। ইরফান চোখ মুখ শক্ত করে মায়েরার দিকে তাকায়। আর নিতে পারছে না। রাগে মায়েরাকে তার থেকে এক ঝাটকায় সরিয়ে দিয়ে মায়েরার ডান গালে কষিয়ে একটা থাপ্পড় মারে। মায়েরার তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ে যায়। শক্ত ভেজা মাটির উপর মাথা ভনভন করে উঠল। একে তো সারা রাত বৃষ্টির ঠান্ডা পানি সরিয়ে বসে গিয়ে জ্বর এসেছে, তার উপর ইরফানের দাবাং মার্কা চড় খেয়ে মায়েরার অজ্ঞান হওয়ার উপক্রম। ফোপাতে ফোপাতে ইরফানের গুষ্টি উদ্ধার করে। পাশে কিছু খসখস শব্দ শুনতে পেয়ে মায়েরার আত্মা পানি শুকিয়ে যায়। সাপ দেখে খুব ভয় পায় সে। উঠতে চাইলেও পারছে না, কোমরে অনেক ব্যথা পেয়েছে। সামনে তাকিয়ে ইরফানকে যেতে দেখে কান্না মাখা গলায় বলে, প্লিজ আমাকে রেখে যাবেন না। ইরফান তাকায় না। মায়েরা আবারও বলে, একটু শুনে আমার ভয় লাগছে। ইরফান হঠাৎ উল্টো ঘুরে ধূপধাপ পায়ে এগিয়ে আসে মায়েরার দিকে। মায়েরা ঢোক গিলল। ভাবলো আবারও মারবে হয়তো। মায়েরা নাক টানলো। সাপের ছোবল খাওয়ার চেয়ে ইরফানের মার খাওয়াই ভালো। ভাবনায় মাঝে ইরফান ঝট করে মায়েরাকে কোলে তুলে নেয়। এরপর বড় বড় পা ফেলে ঘরের দিকে এগিয়ে যায়। মায়েরা বিস্ময় দৃষ্টিতে তাকায়। আবছা আলোয় স্পষ্ট দেখলো ইরফানকে। ইরফান ঘরে গিয়ে ঠাস করে মায়েরাকে নামিয়ে দেয়। ডান হাতে মায়েরার গাল চেপে হিসিয়ে বলে, আর একটা বাজে কথা বললে মেরে এই জঙ্গলের মাঝে গুম করে দিয়ে যাবো, আন্ডারস্ট্যান্ড? মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান মায়েরার গাল ছেড়ে ফোঁস করে শ্বাস ফেলে। মায়েরা তার ডান গালে হাত বুলালো। গাল, হাত, কোমর সব ব্যথা বানিয়ে দিয়েছে এই অসভ্য লোকটা। বিড়বিড় করলো, খবিশ লোক একটা। শুদ্ধ সারা রাত ঠিক করে ঘুমাতে পারেনি। একটু বেলা হতে না হতেই রিসর্ট থেকে বেরিয়ে এসেছে। সাথে আরও কয়েকজন স্যার ম্যাম আছে। উদ্দেশ্য পুলিশ স্টেশন। শুধু হতাশ কণ্ঠে বলে, মনে হচ্ছে এই জঙ্গলে এসে ইরফানটা নিজেকে জঙ্গলি ভেবে বাঘ সিংহদের সাথে মিশে গিয়েছে। যাবি তো যাবি, বলে যাবি না? আমরা একটু এগিয়ে দিতাম। শুদ্ধের কথা শুনে এত টেনশনের মাঝেও সবাই হেসে ফেলল। শুদ্ধ একটু পরপর ইরফানের ফোনে ট্রাই করছে। প্রতিবারই বন্ধ পাচ্ছে। ফাইজের ফোন পেয়ে শুদ্ধ কল রিসিভ করে। ওপাশ থেকে ফাইজ বলে, ফারা কোথায় রে? ইরফানকে কলে পাচ্ছি না, তাই তোকে কল করলাম। শুদ্ধ ইরফানের ব্যাপারে ফাইজকে বলল না। আজকে আগে সে চেষ্টা করুক, তারপর দেখা যাক কি হয়। অতপর বলে, তোর বোন তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেল। এই একটু আগেই গেল। আমি এগিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু আমার একটা কাজ পড়ে গেছে, তাই পারলাম না। খুব কষ্ট হচ্ছে বুঝলি। আমার মতো দরদি মানুষ তোর বোনকে হেল্প করতে পারলাম না। এত কষ্ট কোথায় যে রাখি? বলছি তুই একটা ড্রাম পাঠাতে পারবি? কষ্ট ঝরে পড়া নোনা পানিগুলো জমা রাখতে পারতাম আর কি। ফাইজ রেগে বলে, শুদ্ধ ভালো হ বলে দিলাম। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আমার নাম শুনলেই তো বোঝা যায় আমি কতটা শুদ্ধ। তুই আরও ভালো হতে বলছিস? মুঝে মারো, কই মুঝে মারো। আর কত ভালো হব আমি, হাও। ফাইজের ইচ্ছে করলো একে ফোনের মধ্যে ঢুকে গিয়ে পটাশ করে একটা থাপ্পড় লাগাতে। শুদ্ধ মিটমিট হেসে বলে, বোন পালিয়েছে বলে কষ্ট পাস না সোনা। আমি তোকে আরও 4টে বোন এনে দেবো, কাঁদিস না কেমন?
ফাইজ বিরক্ত হয়ে খট করে কল কেটে দিল। এর সাথে কথা বলাই বেকার, শুধু একটু হেসে ফোন পকেটে রেখে দিল, চোখে মুখে চিন্তার ছাপ। সকাল সকাল এখানকার আদিবাসীরা মায়রা আর ইরফানকে খেতে দিয়েছে জনপ্রিয় দুটো পদ। একটির নাম বাম্বু চিকেন, যেটা বাঁশের ভিতর চিকেন আর মশলা ভরে আগুনে পোড়ায়, আর একটি পদ দমসা, যেটা তাজা ও শুকনো মাছ মিশিয়ে মশলার সঙ্গে রান্না করা হয়। ইরফান ঘরে পায়চারি করেছে, মূলত এই লোকগুলো না খেয়ে যেতে দিচ্ছে না। ইরফানের অসহ্য লাগছে সব কিছু। মায়েরা মেঝেতে বসে তাদের দিয়ে যাওয়া খাবার টেস্ট করে। দুটো খাবারই ভীষণ মজা, যদিও গা গরম লাগছে, প্রচণ্ড মাথা ব্যথা, তবে খাবারগুলো ভীষণ ইউনিক, সাথে মজাও লাগলো। তাছাড়া মায়ের শুটকি মাছ বেশ ভালোই লাগে। এদের ইউনিক রান্না করার ধরনের স্বাদ কয়েক গুণ বেড়ে গিয়েছে। মায়েরা খাওয়ার মাঝে ইরফানের উদ্দেশ্যে বলে, একবার খেয়ে দেখুন, ভীষণ মজা। ইরফান রেগে তাকায় মায়ের দিকে। মায়েরা মিকি হেসে বলে, আপনার ভালোর জন্যই তো বলছি, এত সুস্বাদু খাবার মিস করবেন তাই বললাম। আর ইরফান ঝড়ের বেগে এসে ডান পায়ের হাঁটু গেড়ে বসে, মায়ের গাল চেপে ধরে রাগান্বিত স্বরে বলে, আর একটা কথা বললেই সবগুলো খাবারের মাঝে তোমাকে শাওয়ার করাবো, স্টুপিড গার্ল। মায়েরা ঢোক গিলল। ইরফান মায়েরাকে ছুঁড়ে ফেলার মতো ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। ইচ্ছে করছে এই বাঁশের বাড়িটা পুরো জ্বালিয়ে দিতে। আশ্রয় দিয়েছে বলে এই বাচাল স্টুপিডকে তার গলায় ঝুলিয়ে দিবে। ভাবতেই চেয়ারে জোরে সোরে একটা লাথি বসালো। মায়েরা আর কিসের খাওয়া, বেচারি গুটিসুটি হয়ে বসে বারবার ঢোক গিলছে। একটু খেতে বলেছে বলে এভাবে রেগে যাওয়ার কি আছে? নাকের ডগারও আগে রাগ এসে থাকে লোকটার। তার মনে হচ্ছে সে এক প্রকৃতির জম থেকে বাঁচতে আরেক জমের সাথে আটকে গিয়েছে। আরেকটু বেলা হতে ইরফান আদিবাসীদের বাড়ি থেকে বেরিয়ে আসে। মায়েরা ইরফানের পিছু পিছু হাঁটছে। মেয়েটার প্রচণ্ড মাথা ব্যথা করছে, ঠিক করে হাঁটতেই পারছে না। সর্দি, জ্বর, সাথে কাশি সব মিলে শরীর ভেঙে আসছে। কিন্তু এই জঙ্গলের মধ্যে একা একা থেকে যাওয়ার ইচ্ছে নেই, তাই শত কষ্ট সহ্য করে হলেও এগিয়ে যাচ্ছে ছোট ছোট পা ফেলে। ইরফান ভুল করেও তার দিকে তাকায় না। মায়েরার এত রাগ হলো লোকটার উপর। ঠিক কতটা পাষাণ হলে একটা মানুষ এরকম করতে পারে ভাবা যায়। প্রায় ৪৫ মিনিট ধরে হাঁটছে তো হাঁটছেই, কোন দিকে যে যাচ্ছে। মায়েরা দাঁড়িয়ে যায়। খুব পানির পিপাসা পেয়েছে তার। কোমরে হাত রেখে জোরে জোরে শ্বাস নেয়। ক্লান্তিতে চোখ জোড়া নুয়ে পড়ে। ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান গট পায়ে এগিয়ে যাচ্ছে, ঢালু জায়গাটি থেকে উপরের দিকে উঠছে। মায়ের কাঁদতে ইচ্ছে করলো। নিজেকে সামলে আবারও ইরফানের পিছু পিছু হাঁটতে শুরু করে। কিছুক্ষণ পর উপরে তাকালে ইরফানকে দেখতে না পেয়ে ভিড় চোখে তাকায় মায়েরা। পা চালায় দ্রুত। বহু কষ্টে উঁচু জায়গাটিতে উঠে সামনে তাকালে দেখলো ইরফান অনেক দূরে এগিয়ে গিয়েছে। মায়েরা নিচু হয়ে একটি ঢিল কুড়িয়ে নেয়, রেগে ইরফানের দিকে ছুঁড়ে মারে। ইরফানকে অর্ধেকও পাস করতে পারল না ঢিলটি। মায়েরা ক্লান্তির নিঃশ্বাস ফেলে এগিয়ে যায়। একটা জন্তুও কোনো বিপদগামী মানুষকে দেখলে সাহায্যের জন্য ছুটে আসবে, কিন্তু এই লোকটা তাকে ফেলে যাওয়ার জন্য পায়তারা করছে। বিড়বিড় করলো, বেটা ইরফান না খবিস। ইরফানের চোখ দুটো লাল, সারা রাত ঠিক করে ঘুম হয়নি। বৃষ্টির পানি শুকিয়ে শরীরে বসে গিয়েছে। এত সব কিছুর পরও তাকে অসুস্থতা কাবু করতে পারেনি, বরং সে পুরো ঘটনায় রেগে বোম হয়ে আছে। চোয়াল শক্ত রেখে বড় বড় পা ফেলে এগিয়ে যাচ্ছে। প্রায় ১ ঘন্টা এলোমেলো রাস্তা অতিক্রম করে মেন রাস্তায় দিশা পায় ইরফান। পিছন পিছন মায়েরা দৌড়াচ্ছে। সে ইরফানের থেকে অনেক পিছিয়ে। ইরফান এবারও মায়েরার দিকে একবারও তাকালো না। মায়েরার এত অসহায় লাগলো, এই জঙ্গলে তাকে কোনো জন্তু পেয়ে গেলে ছিঁড়ে খাবে, আর এই লোক তাকে ফেলে দিব্যি চলে যাচ্ছে। মায়েরা দুর্বল কণ্ঠে চেঁচিয়ে ওঠে, আমার জন্য দাঁড়ান প্লিজ। ইরফান দাঁড়ালো না, তাকালোও না, উল্টে হাঁটার গতি বাড়ায়। মায়েরা অসুস্থ শরীরটাকে টেনে নিয়ে যায়। আরও প্রায় ২০ মিনিটের পথ অতিক্রম করলে হঠাৎ সামনে শুদ্ধদের পেয়ে যায়। শুদ্ধ ইরফানকে দেখতে পেয়ে দৌড়ে এসে ইরফানকে জড়িয়ে ধরে হাঁপানো কণ্ঠে বলে, কেন বলে গেলি না সোনা? বাঘসিংহ ওদের সাথে ঠিকঠাক পরিচিত হতে পেরেছিস তো? শুদ্ধের কথা শুনে সবাই হাসবে না কাঁদবে বুঝল না। ইরফান রাগে শুদ্ধিকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দেয়। শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, হিংস্র প্রাণীদের থেকে 100% ট্রেনিং নিয়ে এসেছিস তাই না? সেই শক্তি রে তোর গায়ে। ইরফান রেগে তাকায় শুদ্ধর দিকে, এগিয়ে গিয়ে শুদ্ধকে বাম দিকে জোরে ধাক্কা দিয়ে রিসর্টের দিকে এগিয়ে যায়। ইরফানকে সুস্থ দেখে মূলত শুদ্ধর রিয়াকশন এমন ছিল। সকলে চিন্তা রেখে মিটমিট হাসছিল। শুদ্ধ ইরফানকে মায়ের কথা জিজ্ঞেস করতে গিয়ে দেখলো মায়েরা দৌড়ে আসছে। শুদ্ধ দ্রুত এগিয়ে গিয়ে বলে, আস্তে মায়েরা আস্তে, কোথায় ছিলে তোমরা? এভাবে দৌড়াচ্ছ কেন? মায়েরা হাঁপানো কণ্ঠে বলে, পরে সব বলবো ভাইয়া, ভীষণ অসুস্থ লাগছে, মিলাকে একটু ডাকবেন? শুদ্ধ একজন ম্যাডামকে বলে মায়েরাকে হেল্প করতে। এখান থেকে ৫ মিনিট হাঁটলেই তাদের রিসর্ট। এরপর শুদ্ধ পুলিশ স্টেশনে কল করে জানিয়ে দেয় তারা তাদের লোকদের খুঁজে পেয়েছে। ইরফান শাওয়ার নিয়ে বেরিয়েছে। শুদ্ধ ইরফানের ঘরে এসে চিন্তিত কণ্ঠে বলে, এই ঝড়ের মধ্যে কোথায় ছিলি? গিয়েছিলেই বা কোথায়?
ইরফান কোনো কথা বলে না। সে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে বাইরে তাকিয়ে আছে। শুদ্ধ ইরফানকে আরও বেশ কয়েকবার জিজ্ঞেস করলো, কিন্তু ইরফানের কোনো রেসপন্স নেই। শুদ্ধ হতাশ, সাথে একটু ঘাবলা লাগে। কিছু কি হয়েছে? এজন্যই এর এই অবস্থা? শুদ্ধ ইরফানের কাছাকাছি এগিয়ে এসে বলে, মায়েরাকে নিয়ে কোথায় উদাও হয়েছিলে? ও আমাদের ভার্সিটির স্টুডেন্ট। অন্যান্য স্টুডেন্টসরা বাঁকা চোখে তাকাবে তোর আর মায়েরা দিকে। ব্যাপারটা ক্লিয়ার কর। এবারও ইরফানকে চুপ দেখে শুদ্ধ হতাশ হয়ে বলে, অ্যাটলিস্ট এটা বল, এই ঝড় বৃষ্টির রাতে মায়েরাকে নিয়ে কোথায় ছিলি? ইরফান উল্টো ঘুরে রাগান্বিত স্বরে চিৎকার করে বলে, জাহান্নামে। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। অতঃপর ইরফানের সামনে গিয়ে ইরফানের হাত উল্টে পাল্টে বলে, জাহান্নামে তো আগুন থাকে, তোর চামড়া একটু পুড়ল না কেন? এরপর ইরফানের দিকে চেয়ে সিরিয়াস হওয়ার ভান করে বলে, জাহান্নামটা নিশ্চয়ই অনেক কিউট ছিল, এজন্যই তোর ত্বক কি সুন্দর সাদা আছে। হাউ কিউট জাহান্নাম। ইরফান রেগে হাত উঠালে শুদ্ধ ইরফানের হাত ছেড়ে দৌড় দেয়। ইরফান হাতের কাছে গ্লাস পেয়ে শুদ্ধর দিকে ছুঁড়ে মারে। শুদ্ধ ততক্ষণে ঘর থেকে বেরিয়ে গিয়েছে। ইরফান বন্ধ দরজার দিকে শক্ত চোখে চেয়ে রইল। মায়েরাকে মিলার ঘর পর্যন্ত পৌঁছে দেয় একজন। মিলা সারা রাত ঘুমাতে পারেনি মায়েরার চিন্তায়। একটু পর পর শুদ্ধকে কল করে জিজ্ঞেস করেছে মায়েরার খোঁজ পেল কিনা। দু বোনের মতো তারা। হঠাৎ একজন হারিয়ে গেলে কিছু ভালো লাগে? মিলারও সে অবস্থা হয়েছিল। এই সকাল সকাল মায়েরাকে পেয়ে তার জানে পানি এসেছে, কিন্তু মায়েরার জ্বর এগা পুড়ে যাচ্ছে। মিলার সাথে ঠিক করে কথাই বলতে পারেনি। সারাটা রাস্তা শরীরকে টেনে হিঁচড়ে এনেছে যেন। ঘরে এসে চিৎপাটাং হয়ে শুয়ে পড়েছে। মিলা বেশ কয়েকবার মায়েরাকে ডাকলে মায়েরা আধো আধো স্বরে বলে, ভীষণ মাথা ব্যথা করছে, মাথাটা একটু টিপে দিবি ময়না। মিলার ভীষণ খারাপ লাগছে। কিছু খেতে বললে মায়েরা বলে সে খেয়েছে। মিলা সবার আগে তার ব্যাগ থেকে একটি নাপা বের করে মায়েরাকে খাইয়ে দেয়। এরপর মায়ের কপালে জলপট্টি দিয়ে দেয় সময় নিয়ে। সব শেষে মায়ের পাশে শুয়ে চুল টেনে দিতে থাকে। দুপুরের পর মায়ের জ্বর ছাড়ে, একটু সুস্থ বোধ করে। এরপর গোসল করে কিছু খেয়ে রেস্ট নেয়। তারপর থেকে বিছানার সাথে হেলান দিয়ে মিলাকে ইরফানের সাথে হাজারটা আজে বাজে কথা সামনে বলতেই থাকে। মিলা না পেরে চেঁচিয়ে বলে, চুপ করবি তুই? তোর মাথা টিপতে টিপতে আমার হাত ব্যথা হয়ে গেল। যেই সুস্থ হয়েছিস অমনি শুরু হয়েছে। মায়েরা অসহায় মুখ করে তাকায়। বিরক্ত হয়ে বলে, শোন, মানুষের কষ্টের কথা শোনা লাগে বুঝলি? শালি স্বার্থপর, আমার দুঃখ বোঝে না। মিলা রেগে বলে, তোর এসব ফালতু দুঃখ তুই ধুয়ে পানি খা। মায়েরা মুখ ফোলার বিড়বিড় করে বলে, বেয়াদ্দপ মেয়ে। তখনই দরজা কেউ নক করে। মিলা বিছানা থেকে নেমে দরজা খুলে দিল। ফারা, নুসরাত, ইনায়া জাহারাকে দেখে মৃদু হেসে ভেতরে আসতে বলল। মায়েরাকে খুঁজে না পাওয়ার চক্করে এদের সাথে পরিচিত হয়ে গিয়েছে মিলার। ফারারা মূলত মায়েরাকে দেখতে এসেছে। শুনেছিল মায়েরা খুব অসুস্থ, সেজন্যই। সবাই এগিয়ে এসে মায়েরার সাথে পরিচিত হয়। মায়েরা হেসে সবাইকে বসতে বললে চারজন বিছানার উপর উঠে বসে। মায়েরার সাথে সবাই পরিচিত হয়। এরপর গতরাতে মায়েরা কোথায় ছিল ইনায়া জিজ্ঞেস করতেই মায়েরা হা হুতাশ করে বলে, আর বলো না আপু, এক জঙ্গলের মাঝে এক জন্তুর সাথে ছিলাম। মায়ের কথা শুনে সবাই অবাক হয়ে যায়। ফারা বিস্ময় কণ্ঠে বলে, জন্তুর সাথে ছিলে? সে তোমাকে খেয়ে ফেললো না? মায়েরা হেসে বলে, আরে না, সে তো মানুষকে সহ্যই করতে পারে না। মায়ের কথায় সবাই বোকা চোখে তাকালো। মিলা মাথায় হাত দিয়ে বসে আছে। এ যে এখন কি ফাটাবে এ জানে আর আল্লাহই জানে। মায়েরা সবার রিয়াকশন দেখে সিরিয়াস হয়ে বলে, আমরা যেহেতু একই ভার্সিটির, সেই হিসাবে আমরা সবাই বোন। তোমাদের সাথে একটা সত্যি কথা বলি, কাউকে বলো না, আচ্ছা? একটু থেমে মায়েরা আবারও বলে, আসলে এই জন্তুটা আমাদের সকলের ইরফান না স্যার। থুকু, ইরফান স্যার। মায়েরার কথায় সকলে চোখ বড় বড় করে তাকায়। মিলা মায়েরাকে গোতায়। মায়েরা বিরক্ত হয়ে বলে, শর্ত বলতে দে, এরা সবাই আমার বোন। এরপর মায়েরা ইনায়াদের দিকে চেয়ে মন খারাপ করে বলে, জানো, তার মনে একদম দয়া মায়া নেই। আমাকে রাতের অন্ধকারে বাইরে বের করে দিয়েছিল। তারপর আমাকে রেখে একা একাই আসছিল। আমি ডাকলেও শোনেনি। এত খারাপ মানুষ আমি কখনো দেখিনি। মিলা সবার দিকে তাকিয়ে মেকি হাসে। এরপর মায়েরার উদ্দেশ্যে দাঁত কিরমির করে বলে, ইরফান স্যারের বোনদের বিচার দেওয়া হলো নাকি আরও দিবি? মিলার কথাটা বুঝতে মায়েরার কয়েক সেকেন্ড সময় লাগলো। ইনায়া হেসে বলে, আমার ভাইয়া হয়। মায়েরা ঢোক গিলে আমতা আমতা করে বলে, আসলে আমি ভুলে বলে ফেলেছি, তোমার ভাইয়া ফেরেশতাদের মতো, কিন্তু মুখ ফুসকে উল্টোপাল্টা বেরিয়ে গেছে। মায়েরার অবস্থা দেখে সবাই শব্দ করে হাসছে। মায়েরার দৃষ্টি হঠাৎ দরজার দিকে পড়লে চোখ বড় বড় হয়ে যায়। ইরফান দরজার কাছে দাঁড়িয়ে মায়ের দিকে জ্বলন্ত চোখে চেয়ে আছে। মিলা দরজা ভিড়িয়ে না দেওয়ার ফল এটা। মায়েরা ধোক গিলল। ইরফান চিবিয়ে চিবিয়ে বলে, স্টুপিড গার্ল, আনলিমিটেড পানিশমেন্ট পাবে তুমি, জাস্ট ওয়েট। কথাটা বলে ইরফান উল্টো ঘুরে যেতে যেতে শক্ত গলায় বলে, ইনায়া, জাহারা, এই রুম থেকে এক্ষুনি বের হবি, টাইম 2 সেকেন্ড।
ইরফানের কথা শুনতে পেয়ে সবার অবস্থা মায়ের মতো হয়েছে। ইনায়া জাহারা হাত ধরে দ্রুত বাইরে বেরিয়ে যায়। ফারা নুসরাতও বেরিয়ে যায়। মিলা রেগে বলে, হয়েছে তোর শান্তি? মায়েরা কাঁদো কাঁদো মুখ করে বলে, এখন আমার কি হবে ময়না? মিলা রাগে ফোঁস করতে করতে বলে, ইরফান স্যার তোকে টেনিস বল ভেবে ছক্কা মেরে উগান্ডা পাঠাবে, ওখানে গিয়ে সেলফি তুলে পাঠাস। মায়েরাত বোতা মুখে চেয়ে থাকে। সে ভুলভাল বলে ঠিক আছে, কিন্তু ভুলভাল জায়গায় বলার কি প্রয়োজন ভেবেই মায়েরার হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছা করলো। সেদিন ইরফান মায়েরার জন্য কেউ রিসর্ট থেকে আর বের হয়নি, সারাদিন রেস্ট করেছে। পরের দিন সকাল সকাল সবাই রেডি হয়ে বেরিয়েছে চন্দ্রনাথ মন্দিরের উদ্দেশ্যে। মায়েরা শুদ্ধের উদ্দেশ্যে বলে, ভাইয়া এই মন্দিরের ব্যাপারে কিছু বলুন, আমরা তো কিছুই জানি না। শুদ্ধ হাঁটতে হাঁটতে বলে, চন্দ্রনাথ মন্দির প্রতিষ্ঠিত হয়েছে 1300 শতাব্দীর দিকে। এটা মাটি থেকে প্রায় 1200 ফুট উপরে। একটু শুনিয়ে অনেকের পা থেমে গিয়েছে। মায়েরা সহ ফারা আরও অনেকে সবাই চোখ বড় বড় করে তাকায়। মায়েরা অবাক হয়ে বলে, এত উঁচু কিভাবে উঠবো ভাইয়া? অর্ধেক উঠতেই তো আধমরা হয়ে যাব। শুদ্ধ মায়ের কথা আর সবার রিয়াকশন দেখে হেসে ফেলল। অতপর বলে, অনেকেই অর্ধেকটা ওঠার পর আর উঠতে না পেরে ঘুরে চলে আসে। চাইলে তোমরাও ফেরত আসবে, চেষ্টা তো করো, নয়তো বড় সড়ো কিছু মিস করে ফেলবে। এরপর আবারও সামনে এগোতে এগোতে বলে, চন্দ্রনাথ মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় তীর্থস্থান। ইতিহাসে জানা যায়, নেপালের একজন রাজা স্বপ্নে আদিষ্ট হয়ে বিশ্বের 5 কোণে 5টি শিব মন্দির নির্মাণ করেছিলেন। নেপালের পশুবাদীনাথ, কাশীতে বিশ্বনাথ, পাকিস্তানে ভূতনাথ, মহেশখালীর আদিনাথ, চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ। তাছাড়া শ্রী রামচন্দ্র লঙ্কা জয় করে সীতা দেবীকে সঙ্গে নিয়ে অযোধ্যায় ফেরার পথে সীতা এখানকার কুণ্ডে গোসল করেছিল বলেই এই জায়গার নাম সীতাকুণ্ড। এইটুকু বলে শুদ্ধ একটু থেমে বলে, তোমাদের ইংলিশ টিচার হয়ে একটু ইতিহাস পড়ালাম, দেখতে হবে তো আমি কে। মায়েরা অবাক হয়ে বলে, তার মানে সীতাকুণ্ড গোসল না করে নদীতে গোসল করলে এই জায়গার নাম হতো সীতা নদী, কলে করলে হতো সীতাকল, আর বলে গোসল করলে হতো সীতা বল। মায়রার কথা সবাই শব্দ করে হেসে উঠল। ইরফান মায়রার থেকে দুহাত পিছনে দাঁড়ানো, বিরক্তই কণ্ঠে আওড়ায়, স্টুপিড গার্ল। কথাটি মায়ের কানে আসতেই সে পিছু ফিরে ইরফানের দিকে তাকিয়ে বলে, নিশ্চয়ই সীতাকে স্টুপিড গার্ল বললেন তাই না? আমিও কিছু একটা বলতে চাইছিলাম। একবার ভাবুন কি পরিমাণ স্টুপিড হলে সে গোসল করে জায়গাটির নাম গোসলের সাথে মিলিয়ে দিতে পারে। ইরফান ধমকে বলে, শাট আপ। মায়েরা ঝাঁকি দিয়ে ওঠে। শুদ্ধ হেসে বলে, মায়েরা তোমার কথা মারাত্মক যুক্তি আছে বুঝলে। কথাটা বলে এগিয়ে গিয়ে একটা দোকান থেকে সবার জন্য একটি করে লাঠি নেয়। প্রায় 1200 ফুট উঁচুতে উঠতে এই লাঠির প্রয়োজন হবে। প্রতিটি লাঠির মূল্য 30 টাকা। শুদ্ধ সবাইকে একটা একটা করে দিয়ে ইরফানকে খুঁজলে দেখলো ইরফান অনেক দূর এগিয়ে গিয়েছে। শুদ্ধ দ্রুত পা চালিয়ে বলে, ইরফান লাঠি নিয়ে। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, নো নিড। শুদ্ধ চোখ মুখ কচকালো, মানে একে সব জায়গায় তেজ না দেখালে চলে না। একটি লাঠি নিজের কাছে রেখে অপরটি রেখে দেয়। এরপর উপরে উঠতে শুরু করে। প্রায় 30 মিনিট সিঁড়ি বেয়ে ওঠার পর অনেকেই দাঁড়িয়ে গিয়েছে, আর উঠতে পারছে না। রোদের তেজ খুব, সবার অবস্থা নাজেহাল। মিলা মায়েরার হাত ছেড়ে সিঁড়িতে বসে বলে, সম্ভব না আমার দ্বারা, আমি বাড়ি গেলাম। মায়েরা মিলার পাশে বসে ক্লান্তিমাখা কণ্ঠে বলে, শুদ্ধ ভাইয়া ঠিকই বলেছিল, অনেকেই ঘুরে যাচ্ছে দেখ, কিন্তু আমি উপরে গিয়েই ছাড়বো। মিলা নিচে নামতে নামতে বলে, যা তুই ময়না, আমি পারলাম না, বাই বাই। মিলার পিছু পিছু ইনায়া জাহারাও নামতে নামতে বলে, আমরাও ফিরে যেতে চাই, সম্ভব না ওঠা, আরও 1 ঘন্টা নাকি এভাবে উঠতে হবে। মিলা ইনায়া জাহারাকে নামতে দেখে মায়েরা একা লাগলো, কিন্তু সে যাবেই, আরও অনেকে আছে অবশ্য। মায়েরা একটু জিরে নিয়ে আবার উঠতে থাকে। সামনে শুদ্ধ সহ আরও অনেক স্যার ম্যাডাম, তার পিছনে ফারা, নুসরাত, তার পিছনে মায়েরা, আর একদম সামনে ইরফান। ফারা ক্লান্তিতে বসে পড়লে শুদ্ধের নজরে তা পড়ে। সকলে সামনে এগোয়, কিন্তু শুদ্ধ পিছিয়ে আসে। ফারার পাশে হাঁটু মুড়ে বসে বলে, তোমার কি বেশি খারাপ লাগছে? শুদ্ধ বলতে বলতেই ফারার দিকে পানির বোতল এগিয়ে দিল, সাথে পকেট থেকে টিস্যু বের করে এগিয়ে দেয়। ফারা অবাক হয়ে তাকিয়ে আছে। এক সিঁড়ি উপরে নুসরাত দাঁড়িয়ে, সেও অবাক। পিছনে দাঁড়ানো মায়েরাও অবাক। শুদ্ধ ফারার দৃষ্টি দেখে মেকি হেসে বলে, হেল্প করছি, এভাবে তাকানোর কিছু নেই, আমি জানি আমি সুন্দর। মায়েরা দুটো সিঁড়ি এগিয়ে এসে বলে, ও মা গো শুদ্ধ ভাইয়া, টুরু হেল্প। মায়ের কথায় শুদ্ধ থতমত খেয়ে তাকায়। ফারা হেসে ফেলে। শুদ্ধর হাত থেকে টিস্যু আর পানির বোতলটি নিয়ে বলে, ধন্যবাদ স্যার। এরপর ফারা পানি খেয়ে বোতলটি শুদ্ধর হাতে ধরিয়ে দেয়। টিস্যু দিয়ে কপাল মুছে নেয়, চোখ বুজে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর চোখ মেলে সামনে তাকালে শুদ্ধকে তার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মেয়েটি অস্বস্তিতে পড়ে যায়। শুদ্ধ চিন্তিত কণ্ঠে বলে,
তোমার খারাপ লাগলে তুমি রিসর্টে ফিরে যাও, যাবে? ফারা অবাক হয়, লোকটি তাকে নিয়ে একটু বেশিই ভাবছে না? মায়েরা ফারার পাশে বসে বলে, ফারা আপু, তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না? শুদ্ধ ভাইয়া তোমাকে রেখে আসবে, যাও। মায়েরা মজা করছে বুঝতে পারে শুদ্ধ একটু বিব্রত বোধ করলো, কিন্তু নিজেকে সামলে বলে, হ্যাঁ, রেখে আসতেই পারি, আমাদের ভার্সিটির স্টুডেন্ট, আমার একটা দায়িত্ব আছে না? ফারা মৃদু সুরে বলে, আমার এখন ভালো লাগছে, আমি যেতে চাই। কথাটা শুনে শুদ্ধ ছোট করে বলে, ওকে। এরপর শুদ্ধ উঠে দাঁড়ায়, ফারাও উঠে নুসরাতের সাথে আবারও এগিয়ে যায়। নুসরাত ফিসফিসে বলে, কাহিনী কী রে? ফারা ছোট করে বলে, জানি না। কথাটা বলে একটু হাসলো। পরশু রাতে শুদ্ধর সাথে দাঁড়িয়ে বৃষ্টিতে হাত ভেজানোর পর থেকে ফারার মাথায় শুধু শুদ্ধ ঘুরছে, আর একটু আগের ব্যবহারে যেন শুদ্ধর প্রতি ভাবনা আরও কয়েক গুণ বাড়িয়ে দিল। শুদ্ধ ফারার দিকে চেয়ে আছে। মায়েরা চোখ ছোট ছোট করে শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধর দৃষ্টি অনেকক্ষণ থেকে পর্যবেক্ষণ করে বলে, ভাইয়া, আমি কিন্তু সব বুঝে ফেলেছি। মায়েরার কথা শুদ্ধ হেসে ফেলে, অতঃপর বলে, দাওয়াত পাবে অবশ্যই। মায়েরা অবাক হয়ে বলে, ইয়া আল্লাহ, আপনি বিয়ের কথাও ভেবে নিয়েছেন? আপনি স্টুডেন্টকে বিয়ে করবেন? ছ্যাঃ। শুদ্ধ অসহায় কণ্ঠে বলে, মায়েরা, মনে তো হচ্ছে তুমি আমার খাঁটি শত্রু। মায়েরা হেসে বলে, অবশ্যই ভাইয়া, বোনেরা ভাইদের শত্রুই তো হয়। নিজের কথা ফিরে পেয়ে শুদ্ধের মুখ প্যাঁচার মতো হয়ে যায়। মায়েরা দুষ্টুমি রেখে বলে, আমার কিন্তু ভাবি হিসেবে খুব পছন্দ হয়েছে ভাইয়া। শুদ্ধ শব্দ করে বলে, আলহামদুলিল্লাহ। মায়েরা হাসলো। ত্রিনা বেগমের সাথে মাঝে মাঝে দেখা হলেই তিনি শুদ্ধর বিয়ের জন্য শুধু হা হুতাশ করতো। মায়েরা ঠিক করলো, এখান থেকে ফিরে আগে ত্রিনা বেগমকে এই খুশির খবর দিবে সে। ইরফান একটি দোকানের সামনে দাঁড়িয়ে পানির বোতল কেনে। সবাই সামনে এগিয়েছে। মায়েরা ইরফানের থেকে কয়েক হাত পিছিয়ে বসে আছে। মিলার কাছে পানির বোতল ছিল, মায়েরা নিতে মনে নেই। তার ব্যাগ তো পরশুদিন হারিয়ে গিয়েছে। আরেকটি ছোট পার্স ছিল যেটা সে মিলার ব্যাগের ভিতর রেখেছিল, সেটা নিতেও ভুলে গিয়েছে। শুদ্ধ অনেকটা এগিয়ে গিয়েছে। ইরফান এক ঢোকে বোতলের অর্ধেক পানি খেয়ে নেয়। এদিক ওদিক তাকালে মায়েরাকে বসে থাকতে দেখে ভ্রু কোঁচকায়। মায়েরা সামনে তাকালে ইরফানকে দেখতে পেয়ে উঠে এসে ক্লান্তি স্বরে বলে, স্যার, আমাকে একটু পানি দিবেন? ইরফানের কাট কাট জবাব, নো। এরপর ইরফান উল্টো ঘুরে দ্রুত পা চালিয়ে উপরে উঠতে থাকে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। কি পরিমাণ পাষাণ, জঘন্য লোক! মায়েরা ভাবতেই পারছে না। শুদ্ধ ভাইয়া আশেপাশে থাকলে তার চিন্তা থাকতো না। মায়েরা কয়েকটা সিঁড়ি উঠে আবারও বসে পড়ে। ইরফান একটু সামনে গিয়ে শুদ্ধের পাশে দাঁড়িয়ে বলে, ওই স্টুপিড গার্ল, তোর বোন। শুদ্ধ ইরফানের কথা শুনে অবাক হয়, বুঝলো মায়ের কথা বলছে। এই শব্দ ইরফানের মুখে মায়েরাকে ছেড়ে অন্য কাউকে বলতে শোনেনি। অতঃপর বিস্ময় কণ্ঠে বলে, মায়ের কথা বলছিস? অবশ্যই ও আমার বোন। ইরফান ডান হাতের বোতল শুদ্ধের দিকে ছুঁড়ে দিলে শুদ্ধ ক্যাচ ধরে। ইরফান দু হাত পয়েন্টের পকেটে গুজে উপরে উঠতে উঠতে শক্ত কণ্ঠে বলে, বোনের খোঁজ নিয়েছিস? শুদ্ধের মুখ আপনা আপনি হা হয়ে যায়। ইরফান মায়ের কথা ভাবছে? অসম্ভব! এই মেয়েদের কথা ভাবলে তো কাজই হতো। তার মধ্যে মায়েরাকে তো সহ্যই করতে পারে না। কতগুলো কাহিনী ঘটে গিয়েছে মায়েরার সাথে ইরফানের। মেয়েটা থাপ্পড় পর্যন্ত খেয়েছে। শুদ্ধ ভাবনা রেখে উল্টো ঘুরে দ্রুত নিচে নামতে থাকে। মায়েরা পিছিয়ে পড়েছে, সে খেয়ালই করেনি। আরও 1 ঘন্টা পাড়ি দিয়ে সবাই চন্দ্রনাথ মন্দিরে এসে পৌঁছায়। মায়েরা ছোট গেট থেকে ভেতরে পা রেখে দাঁড়ায়। পাশে ব্রিজের মতো দেয়ালে হাত রেখে একটুখানি জিরিয়ে নেয়। আশেপাশে তাকালে দেখলো বেশ অনেকটা জায়গা জুড়ে ফাঁকা মাঠের মতো। সামনে মন্দির। সবাই এগিয়ে যাচ্ছে। মায়েরা ডান দিকে তাকালে ইরফানকে দাঁড়িয়ে থাকতে দেখে। ইরফানের পরনে ব্ল্যাক শার্ট, ব্ল্যাক প্যান্ট, পায়ে ব্ল্যাক জুতো। গতরাতে ইরফান ফোন কিনেছে, ফোন ছাড়া চলে না তার। ইনায়া জাহারা ফিরে গিয়েছে সে জানে। রিসর্টে পৌঁছেছে কিনা সেই খবর নিতে চাইছিল, কিন্তু নেটওয়ার্ক নেই। চরম বিরক্তিতে ডান হাত মুট করে দেয়ালে একটা শক্ত পাঞ্চ মারে। মায়েরা ইরফানের হাত ভাব দেখলো। মায়ের জীবনে দেখা সবচেয়ে খারাপ লোক এটা। তাকে একটু পানি পর্যন্ত দেয়নি। কথাটা ভেবেই ইরফানেরকে ভেঙচি কাটে। তখনই ইরফান ডান দিকে ঘাড় ঘোরালে মায়েরাকে চোখে পড়ে। মায়েরার সাথে চোখাচোখি হয়। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান চোখ মুখ শক্ত করে মায়ের দিকে তাকালে মায়েরা ঢোক গেল। সব কেলেঙ্কারি শুধু তার সাথেই হয়। ইস! মন্দিরের ভেতরের দিকে এক দৌড়ে দিতে নিলে সামনে ইরফানকে দাঁড়াতে দেখে মায়েরা পা থেমে যায়। মায়েরা চোখ মুখ শক্ত করে চেয়ে আছে। মায়েরা মিনমিন করে বলতে নেয় তার আগেই ইরফান মায়েরা গাল চেপে ধরে। রাগান্বিত স্বরে বলে, স্টুপিড গার্ল, কোথা থেকে শিখেছো এসব?